পেছন থেকে নীনা হাসানের কণ্ঠস্বর আসায় নাবিলা মেঘ দুজনে পেছন ফিরে তাকালো। নীনা হাসানের কথায় মেঘ কিঞ্চিত অবাক হলো। তার মা তাকে রোদের থেকে দূরে আসতে বলল। এটা সে এক্সপেক্ট করেনি। মা, তুমি কি বলছো? দেখ মেঘ, আমি কোনোদিনও তোর খারাপ চাইনি, সেটা তুইও জানিস। তাহলে রোদের পেছনে কেন পড়ে আসিস? রোদ যদি তোকে চাইতো তাহলে আমি নীরা তোকে যথেষ্ট সাপোর্ট করতাম, কিন্তু তোকে রোদ চায় না। তোমাকে নাবু বলেছে সব? হ্যাঁ। তুই বাচ্চাদের মতো কেন করছিস? একটু বুঝ। তুই দয়া করে মেঘ, রোদের সুখের সংসারে ঝামেলা করিস না। হাত জোর করে বলছি তোকে। মেঘের মস্তিষ্ক নড়ে উঠল। আজ পর্যন্ত কারো সামনে তার মাকে ছোট হতে দেয়নি, অথচ আজ নিজের সামনে মা হাত জোর করছে। তার মায়ের অনুরোধ দেখে মেঘের অনুতাপ হলো। শীতল চাহনিতে সে তার মায়ের দিকে তাকালো। এই মহিলাটি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে সারা জীবন, অথচ মেঘ তার এক বিন্দু মূল্য দিতে পারেনি, বরং আজ হাত জোর করছে। মেঘের ইচ্ছে করছিল মাটি ফাঁক করে নিচে ঢুকে যেতে। তার মায়ের এমন চেহারা মোটেও সহ্য হচ্ছে না। মেঘ মনে মনে ঠিক করে নিল তার পরিবারের জন্য হলেও রোদকে ভুলে যাবে। রোদের কাছে দ্বিতীয়বার যাবে না। মেঘ তার মায়ের হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মা, তুমি এভাবে আমার কাছে কথা দিচ্ছি মা, আর কোনোদিন রোদের কোনো সমস্যা হয় এমন কিছু আমি করব না। নীনা হাসান মেঘের কপালে আলতো করে চুমু দিল। এবার যেন তিনি সন্তুষ্ট। নাবিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। নীনা হাসান রুম ত্যাগ করতে নাবিলা মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ, জীবন আমাদের অনেকবার সুযোগ দেয়, আজ একবার না হয় জীবনকে সুযোগ দিয়ে দেখ। তুই কি ঢাকা যাচ্ছিস? না। আর একটা কথা। নাবিলার 3 অক্ষরের বাক্যটা শুনে মেঘ ভুরু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালো। একরাশ সংকোচ নিয়ে নাবিলা বলল, তুই নিলয়কে ওর অসৎ পথে বাধা কেন দিসনি? কথাটি শুনে বিদ্যুতের গতিতে মেঘ চমকে গেল। হঠাৎ নিলয়ের কথা কেন তুলো নাবিলা? তার ওপর এ কথা কেন বলল? মেঘ নাবিলাকে কিছু বলতে যাবে, তার আগে মেঘের মুখের সামনে 5 আঙ্গুলের হাতটি রেখে বলল, ব্যাস, আমি জানি তুই কি জিজ্ঞেস করবি। আমি কিভাবে এসব জানলাম? তো নিলয় আমাকে সবটা বলেছে, কারণ নিলয়ের এক্স ছিলাম আমি। নিলয়ের যত মেয়েদের হাট করেছে না, তার মধ্যে তোর বোনও একজন। তোর বোনের মনটাও নিলয় ভেঙেছে। তার জন্য নিলয় যতটা না দায়ী, তার চেয়ে বেশি তুই দায়ী। কি করে পারলি তুই এমনটা করতে? আমি না আগে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ প্রবাদ আছে না, ওটা একদম বিশ্বাস করতাম না, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে কথাটি একদম সত্য। মাথায় কি বুদ্ধি ছিল না তোর? কি করে পারলি অতগুলো মেয়ের মন নিয়ে পুতুল খেলা খেলতে? তোদের বিবেক একটু বাধা দেয়নি? আজ বাধা দিলে হয়তো তোর বোন যথেষ্ট ভালো থাকতো, মনটা কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো হতো না। মেঘের কথা বলা বন্ধ হয়ে গেল। এখন তাকে অপরাধবোধ, অনুশোচনা ঘিরে রেখেছে। মেঘ নিলয়কে জাস্ট মজার ছলে উৎসাহ করত। এটা ভবিষ্যতে কি প্রভাব ফেলবে সেটা কোনোদিন ভাবেনি। ভাবলে আজ হয়তো সেই মেয়েদের জায়গায় তার বোন থাকতো না। নাবিলার প্রত্যেকটা কথায় সূক্ষ্ম ও সত্য সুসের মতো প্রত্যেকটা বাক্য গায়ে ফুটে যাচ্ছে। মেঘের খুব থেকে খুব অপরাধ বোধ হচ্ছে। রাত 12টা বাজতেই তিহানের মোবাইলে অ্যালার্ম বেজে উঠল, যার ফলে পূর্ব যথেষ্ট অবাক হয়ে তিয়ানের উদ্দেশ্যে বলল, রাত 12টায় অ্যালার্ম? ইন্নানিল্লা। কি ইন্নানিল্লা? রাফিয়ার সাথে ব্রেকআপ করে গাঁজা টাজা খেয়েছিস নাকি? ইন্নানিল্লা। রাফিয়ার সাথে ব্রেকআপ হয়নি, গাঁজাও খাইনি। ইন্নানিল্লা। এলে অ্যালার্ম? পূর্বের কথায় তিহান হাবলার মতো চেহারা করল। 12টায় অ্যালার্ম দিয়েছিল কারণ রোদ বলেছে পূর্বকে 12টায় বাসায় পাঠিয়ে দিতে। তিহান রাস্তায় হাঁটতে হাঁটতে বলল, অ্যালার্ম দিলাম কারণ আমাকে এখন বাসায় যেতে হবে, তুইও যা। তিহানের কথায় পূর্বের চেহারা দেখে মনে হলো সে এখনই তিহানকে কাঁচা খেয়ে ফেলবে। এতক্ষণ ধরে বাইরে রেখেছে একটা ইম্পর্টেন্ট কাজ করবে বলে, আর এখন সে নিজে ব্যস্ততা দেখাচ্ছে। এদিকে রোদ একা বাড়িতে কি করছে ভেবেই পূর্বের ঘাম বের হচ্ছে। যদিও পূর্ব রোদকে আগেই জানিয়েছে বাসায় যেতে হবে, রাত হবে। তিহানের পিঠে কয়েকটা চড় দিল পূর্ব, তারপর বিড়বিড় করে তিহানকে এক ধপা গালি দিয়ে রিকশায় উঠল। এখন বাড়ির পথ ধরতে হবে।
রোদ পরিকল্পনা অনুযায়ী সবকিছু তৈরি করে ফেলল। রাফিয়া সাহায্য করতে চাইছিল, কিন্তু একবারের জন্য ওকে কিছু করতে দেয়নি। রোদ সবকিছু নিজের হাতে করেছে। নিজের কাজ নিজে করতে যেন এক আলাদা মজা পাওয়া যায়, তাই রোদ এসবের ভাগ কাউকে দেয় না। সবকিছু করে রোদ পূর্বের জামা নিতে তার আলমারি খুলল। রোদকে অবাক করে দিয়ে শার্ট নাড়াচাড়া করতে কিছু কাগজ পেল। পূর্বে এসে কলিং বেল বাজাচ্ছিল, তখন দেখল দরজা আছে খোলা। তা দেখে পূর্ব কিঞ্চিত ভয় পেল। তাড়াহুড়ো করে বাড়ি প্রবেশ করে চারিদিকে তাকালো, কিন্তু রোদের কোনো আভাস পাওয়া গেল না। পূর্ব এক দৌড়ে নিজের রুমে গেল। রুমে ঢুকে পূর্বের চোখ বড় বড় হয়ে গেল। রুমে লাইট জ্বলছে না, কিন্তু চারিদিকে মোমবাতি, রাজ্যের সাথে গোলাপ পুষ্প, রংধনু 7 রঙের রাঙানো বেলুন। এত কিছুর মধ্যে পূর্বের চোখ শুধু রোদকে খুঁজছে। পূর্ব রোদের খুঁজে ব্যালকনিতে গেল। এক পলক সেই জায়গায় দেখল রোদ নেই। পূর্ব কয়েকবার রোদের নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। পূর্ব অস্থিরতা কমিয়ে নিজেকে শান্ত রেখে কান খাড়া করে দূরে শব্দ শোনার চেষ্টা করলো। চারিদিকে পিনপিনে নীরবতা, কোনো আওয়াজ যেন আসছে না। পূর্ব আরও একটু মনোযোগ দিল। এবারে কারো নাক টানার সাথে হালকা কান্নার আওয়াজ এলো। পূর্ব ভালোভাবে বুঝলো এটা রোদ ছাড়া অন্য কেউ নয়। পূর্ব সেই কান্নার শব্দ অনুসরণ করে ব্যালকনিতে গেল। ব্যালকনির চারিদিকে পূর্ব তাকিয়ে দেখল সেই স্থানের এক কোণে গুটিসুটি হয়ে হাঁটু করে বসে রোদ হাতের পিঠ দিয়ে চোখের জল মুছছে। পূর্ব যখন বুঝতে পারল রোদ কাঁদছে, অমনি বুকের ভিতর তোলপাড় সৃষ্টি হলো। অটোমেটিক্যালি প্রশ্নের দল তাকে ঘিরে ধরল। পূর্ব ধীর পায়ে সামনে এগোলো। তার ভিতর অস্থিরতা বেড়েই চলছে। পূর্ব এসেছে শুনে রোদ মাথা তুলে তাকালো। চোখ থেকে জল নদীর বাঁধ ভাঙার মতো ঝরছে। পূর্বের দেখা পেয়ে রোদের কান্নার গতি আরও বেড়ে গেল। সেও দৌড়ে পূর্বের উপর ঝাঁপিয়ে পড়ল। এখন তার কান্নার শব্দ প্রখর হয়েছে। পূর্বকে দেখে আবেগে যেন কান্না বেড়ে গেল। এভাবে জড়িয়ে ধরায় পূর্ব হতবাক হয়ে গেল। তখন রোদ কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কখনো না। রোদ পূর্বকে এতটা শক্ত করে জড়িয়ে ধরেছে যে পূর্বের ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। রোদের লম্বা নখের জন্য গলায় আঘাত পাচ্ছে। এতে পূর্ব রোদ দুজনেরই হুঁশ নেই। পূর্ব বুঝতে পারছে না রোদ কাঁদছে কেন, তবে রোদের কান্নায় সমান কষ্ট তারও হচ্ছে। রোদের কান্না পূর্বের একদম সহ্য হয় না, মোটেই না। এভাবে কতক্ষণ জড়িয়ে ধরেছিল রোদ তা জানে না। পূর্বের আফসার ডাকে রোদের ঘোর কাটল। পূর্ব তাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দাঁড় করালো। রোদ হাতের পিঠ দিয়ে বাচ্চাদের মতো চোখের জল মুছছে। পূর্ব হালকা স্বরে বলল, কাঁদছ কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? অমনি রোদের কান্না বেড়ে গেল। রোদ আবারও কান্না করায় পূর্ব রোদের মাথা নিজের বুকে রাখল। একসময় রোদ অভিমানী কণ্ঠে বলল, তুমি কানাডা চলে যাবে? 4 অক্ষরের বাক্যটি পূর্বের কান অবধি আসতেই পূর্বের হাত আলগা হয়ে গেল। রোদ তার দিকে মাথা তুলে তাকালো। পূর্ব এক চিমটি পরিমাণ অবাক হলো, তবে মুখের ওপর কালো ছায়া ভর করল। বুকের বাঁ পাশে কষ্ট হচ্ছে, চিনচিন অনুভূতি হচ্ছে। রোদ তাকে ভুল বুঝলো ভেবে। এখন রোদ কি করবে? তাকে ছেড়ে চলে যাবে নাকি অপেক্ষা করবে? তোমার শার্ট নিতে গিয়ে পাসপোর্ট, ভিসা আর কিছু কাগজ পেলাম। তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে পূর্ব? রোদ একরাশ অভিযোগ নিয়ে পূর্বের দিকে তাকালো। পূর্ব নিশ্চুপ। রোদ ধরে নিল নীরবতার সম্মতির লক্ষণ। রোদের খুব কষ্ট হলো, যাকে এতটা ভালোবেসেছে সে তাকে ফেলে চলে যাচ্ছে, তাও অনেক দূরে। রোদ অনেকক্ষণ থেমে চোখের জল মুছে আবারও বলল, তুমি যদি আমাকে ফেলে চলে যেতে পারো ফাইন, আমিও মেনে নিলাম। তুমি তো আর আমার কেউ না। তুমি না থাকলেও তো এমনটা নয় যে আমি খাবো না, নিজের খেয়াল রাখবো না। তুমি যত ইচ্ছে দূরে যাও, আমি তো আর তোমাকে মিস করছি না। অ্যাজ ইউ উইশ। তুমি তো আর আমার ফিউচারের সন্তানের বাবা নই যে। রোদকে আর কিছু বলতে না দিয়ে পূর্ব শক্ত করে জড়িয়ে ধরল। হু হু করে রোদ আবারও কেঁদে দিল। আজ যেন চোখের জল কিছুতে বাধা মানছে না। যত ইচ্ছে কেঁদে নিচ্ছে রোদ। পূর্বের চোখ জোড়া ভীষণ রকমের লাল হয়ে আছে। তারও কান্না পাচ্ছে, কিন্তু ছেলেদের তো আর মেয়েদের মতো কাঁদতে নেই। তারা নীরবে কাঁদে, একা কাঁদে। তিহান, তোমার ভাগ্য অনেক ভালো যে পূর্বের মতো কানাডা যাওয়ার ডিসিশন নাওনি। ইনা নিলাম। আমি কি করলাম? কিছু করনি, কিন্তু কানাডা টানাডা যাওয়ার চিন্তা মাথায় আনোনি, সেটা ভালো। না হলে তোমাকে মেরে ভর্তা করে বাসায় মিনি কুত্তাকে খেতে দিতাম। ইনা নিল্লা,
আল্লাহ বাঁচালো। হুম হুম, না হলে হাত পা ভেঙে। বুঝেছি বুঝেছি তোমার থ্রেট। তিহান কথায় রাফিয়া হেসে ফেলল। ফোনের পাশ থেকে তিহান মন ভরে রাফিয়ার হাসিটা অনুভব করলো। রাফিয়ার মতো অন্যরকম মেয়ে তিহান প্রথম দেখল। তিহানের মাঝে মাঝে মনে হয় পৃথিবী একদিকে থেকে অন্যদিকে উল্টে গেলেও রাফিয়া পরিবর্তন হবে না। সবকিছুর মাঝে তিহানের ভাবতেই সুখী মনে হয় যে রাফিয়া শুধু তার। তিহান মনে মনে প্রার্থনা করলো পূর্ব রোদের জন্য সব ঠিক হয়ে যায়। তুমি ক বছর থাকবে কানাডা? 3 বা 4 বছর। তারপর জব ওখানে করলে কানাডায় থেকে যাব। পূর্বের কথায় রোদ তার দিকে 1 চামচ পরিমাণ কষ্ট নিয়ে তার দিকে তাকালো। সে বোঝার চেষ্টা করলো পূর্ব মজা করছে কিনা, কিন্তু পূর্বকে যথেষ্ট স্বাভাবিক দেখালো। পূর্বের কি একটু কষ্ট হচ্ছে না তাকে ছেড়ে যেতে? রোদ অভিমানী কণ্ঠে বলল, তাহলে আমি এ বাড়িতে থেকে কি করব? ও বাড়িতে চলে যাব কালকে একেবারের জন্য। রোদের কথায় পূর্ব ভালোভাবে বুঝলো রোদ অধিক আঘাতে এমনটা বলছে। পূর্ব রোদের হাত দুটো নিজের হাতে ছুঁয়ে বলল, 3-4 বছর পর চলে আসব। যদি কানাডা জব হয় তাহলে তোমাকে সাথে করে নিয়ে যাব। সাথে সাথে রোদ উত্তর দিল, না আমি যাব না। তুমি একেবারে বিডি চলে আসবে, নয়তো আমি তোমাকে ছেড়ে চলে যাব। রোদ, আমি কানাডায় সেটেল হব, এটা আমার ড্রিম। ড্রিম না হয় আমি যে কোনো একটা চুজ করো আর এখনই করো। পূর্ব শীতল দৃষ্টিতে রোদের দিকে তাকালো। মেয়েটা একদম জেদ ধরে বসে আছে। অবশ্য জেদ হওয়াটাও স্বাভাবিক। পূর্ব আগে থেকেই জানতো রোদ তাকে কানাডায় সেটেল হতে দিবে না। পূর্ব নিচু স্বরে বলল, ঠিক আছে, আমি 3 বছর পর চলে আসব। শিওর? হুম। রোদের মনে ক্ষীণ আশার আলো জাগলো। পূর্ব একেবারে বাংলাদেশে থাকবে, এটার খুশিতে 3 বছর দূরে থাকবে, সেই দুঃখটা চাপা পড়ে গেল। পূর্ব খানিকটা সময় নিয়ে বলল, রোদ, আমি তোমার প্রেমে প্রথমের দিকে অদ্ভুত রকমের বিহেভ করায় অবাক হওনি? কখন? তোমার পরীক্ষার সময়? ও হ্যাঁ, হয়েছিলাম। তবে তুমি এমনটা কেন করেছিলে? রোদ, তোমার থেকে কিছু লুকিয়ে আমি আমাদের বিবাহিত জীবনে নতুন আর একটা বছর শুরু করতে চাই না। তোমার সাথে ভালো ব্যবহার বাধ্য হয়ে মায়ের কথাই করেছিলাম। না হলে মা আমাকে কানাডা যাওয়ার টাকা আর সাথে পড়াশোনার জন্য 20 লাখ টাকাও দিত না। আমি সরি, প্রথমে তোমার সাথে অভিনয় করার সময় ভয় পেয়েছিলাম তুমি আমার প্রেমে পড়ে যাবে ভেবে, কিন্তু অদ্ভুতভাবে আমিই তোমাকে ভালোবেসে ফেলি। পূর্ব যথেষ্ট ভার্ত হয়ে রোদকে সত্য কথা বলেছিল। মনে এক কোণে জমা আছে, কোথাও সত্যিটা জেনে রোদ ভুল বুঝবে না তো? অভিনয় করেছে ভেবে রাগ করবে না তো? পূর্ব অভিনয় করে প্রেমটা শুরু হলেও ভালোবাসাটা তো সত্যি ছিল। রোদের ইতিবাচক কথা শুনে পূর্ব আকাশের তারা হাতে পাওয়ার পরিমাণ খুশি হলো। সাথে কিঞ্চিত ভাবান্তর হয়ে রোদের দিকে তাকালো। রোদ আবারও বলল, প্রেমটা যেভাবে শুরু হোক না কেন, ভালোবাসাটা মিথ্যা নাকি সত্য সেটা মূল বিষয়। তুমি কেন ভয় পাচ্ছ আমি ভুল ভাববো ভেবে? তখন আমাদের মধ্যে সাপে নেউলের সম্পর্ক ছিল, তাই তোমার স্বপ্ন পূরণের মাধ্যম আমি হয়। তোমার মাথা ব্যথা ছিল না, অ্যান্ড এইটা স্বাভাবিক। তাই তুমি নিজের মধ্যে আর গিল্টি ফিলিং আনিও না। রোদ পূর্বের বাহু দুহাতে ধরে তার স্বামীর কাঁধে মাথা রাখল। এই জায়গা যেন পরম শান্তির জায়গা রোদের কাছে। পূর্ব রোদের মাথায় চুমু দিল। পূর্বের শান্তির ঘুমটা আজকের হবে। এতদিন রোদ দূরে যাবে ভেবে কিছু ঠিকমতো করতে পারত না, কিন্তু রোদ এত সহজে সবটা মেনে নিবে সেটা ভাবেনি। অবশ্য যখন থেকে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়েছে তখন থেকে রোদের মধ্যে সাংসারিক একটা ভাব আগের মতো অবুঝ নেই, বুঝদার হয়ে গেছে এক কথায়। কি বলছিস তুই নাবিলা? নিলয় এত কিছু করেছে? ইন্নানিল্লাহ। তিহান তুই চুপ থাক, মাঝখানে কথা বলে লাথি দিয়ে ট্রেনের নিচে ফেলে দেব। পূর্বের কথায় তিহানের মধ্যে কোনো ভাবান্তর হলো কিনা বোঝা গেল না। সে মনোযোগ দিয়ে নাবিলার অবস্থা বোঝার চেষ্টা করছে, কিন্তু পূর্ব সেদিকে আর মাথা না ঘামিয়ে নাবিলাকে জিজ্ঞেস করলো, তুই নিলয়ের সাথে একা ছিলি? যদি নিলয় কিছু করে ফেলতো? কামন ইয়ার, তোরা আমাকে ওই দু কথায় ভ্যাভা করে কান্না করা মেয়ে ভেবেছিস? এত নরম আমি নই। তাই তো নিলয় গদগদ করে তোর প্রেমে পড়ে গেল। তিহানের কথায় পূর্ব নাবিলা দুজনে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। তিহান তাদের দৃষ্টি বুঝে চুপ হয়ে গেল। নাবিলা তার দিকে শাসানোর মতো করে তর্জনী আঙুল নাড়ল। তারপর শান্ত হয়ে বলল, আমি সাথে করে মরিচ গুঁড়া আর আমার যে দুটো কাটি ছিল ওগুলো নিয়ে গেছিলাম।
যদি নিলয় সত্যি সত্যি কিছু করতো তাহলে আমিও আমার কাজ করতাম। ইন্নানিল্লাহ। সবই বুঝলাম, কিন্তু নিলয় কোথায় গেল এক্স্যাক্টলি সেটা আমিও বুঝছি না। ওর কিছু একটা হয়েছে, না হলে আমাকে ফোন করা অফ করতো না। মানে ও আমাকে প্রতিদিন সকাল ও রাতে ফোন করতো, তবে ও মনে করতো আমি জানি না কে কল করে। ইন্নানিল্লাহ। তুই কিভাবে জানলি? আমার আগে সন্দেহ হয়েছিল ওটা নিলয়। কদিন আগে মেঘের মোবাইল চেক করলে শিওর হই। নাবিলার বক্তব্যে তিহান বিজ্ঞদের মতো ও বলল। ওরা তিনজন বাড়ির সামনের দিকে বসেছিল। নাবিলা সকালে ঢাকা পৌঁছে যায়। তারপর তার দুই বন্ধুকে একসাথে পেতেই নিলয়ের বিষয়ে আলোচনা করে। নাবিলার কাছে এখন একটাই প্রশ্ন, নিলয় কোথায় গেল? নাবিলা রোদ বলেছিল মেঘ আসবে, ও আসেনি। ইনানিল্লাহ। মেঘ? তুই অফ তিহান? নাবিলা বল। পূর্ব, তুই কি পাগল? মেঘকে দাওয়াত দেওয়া মানে বিপদকে ডেকে আনা সংসারে। আর তাছাড়া আমার যতটুকু মনে হয় মেঘ এবার শুধরে যাবে। কেন, কি করেছিস? বাদ দে। শোন, রাফিয়ার থেকে শুনলাম রোদ নাকি তোর কানাডা যাওয়ার কথা জেনেছে। কিন্তু আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে রোদ সবটা পজিটিভলি করলো। রোদ কিন্তু নিজেকে একদম সামলাতে পারবে না তুই চলে গেলে। খুব কান্না করবে। কখন ফ্লাইট তোর? 10 তারিখ। কি এত জলদি? জলদি না তো, অনেক সময় কেটে গেল, সব কিছু রেডি এখন। ইন্নানিল্লাহ। পূর্ব, রোদ জানে? আজ বলবো। কি ব্যাপার? তোমরা তিন বন্ধু মিলে কি গুসুর গুসুর ফুসুর ফুসুর করছো? রাফিয়ার কণ্ঠ শুনে ওরা তিনজন পেছন ফিরল। নেভি ব্লু কালারের গাউনের সাথে হালকা সাজে রাফিয়াকে বেশ মানিয়েছে। হাত ভর্তি নীল চুড়ি যেন পরিপূর্ণতা। তিহান মুগ্ধ দৃষ্টিতে অল্পখানিক তাকে বলল, ইন্নানিল্লাহ। তিহানের বাক্য শুনে রাফিয়ার আগে নাবিলা রেগে গেল। রাগিসারে নাবিলা বলল, তোর গার্লফ্রেন্ড এত সুন্দর করে সেজে গুজে আসছে, কই তুই বেবি টেবি বলে জড়ায় ধরবি? তা না করে বললি ইন্নানিল্লাহ। তিহান, তুই সারা জীবন নিরামিষ পান্তা ভাত কচুরলতি থাকবি, যত সব। পূর্ব চল তো। এক প্রকার বিরক্তি নিয়ে নাবিলা পূর্বকে সাথে করে নিয়ে গেল। তিহান রাফিয়া সেই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তখন তিহান রাফিয়ার অনেকটা কাছে এসে বলল, যেন মেয়ে নয়, পরীর সপ্তম রাজ্য থেকে নেমে আসা সদ্য নীলপরী। তোমাকে কারোর সাথে তুলনা করা যায় না, তাই তুমি আমার ব্লু লেডি। এখন বিকেল হতে চলল। নাবিলার পূর্ব ভিতরে গিয়ে দেখে সব কিছু রেডি, তাই হয়তো রাফিয়া ডাকতে এসেছিল। নাবিলা পূর্বকে দেখে রোদ তাদের কাছে এগিয়ে এলো। রোদকে আসতে দেখে নাবিলা পূর্বকে একা ছেড়ে গেল। রোদ পূর্বের কাছে এসে বলল, নাবিলাপু কোথায় গেল? তোমার হরিচন্দন এখানে আছে, কিন্তু তোমার নাবিলাপুকে লাগবে। কি ব্যাপার, তোমার আর নাবিলার মধ্যে কিছু চলছে না তো? মানে কি চলবে না? মানে তুমি নাবিলার প্রেমে পড়ে যাওনি তো? পূর্বের এই কথায় রোদ ভালোভাবে বুঝলো সে কি মিন করেছে। অমনি তেরে পূর্বকে মারতে গেলে পূর্ব রোদের হাত জোড়া নিজের দখলে নিয়ে রোদকে উল্টো দিকে ঘুরিয়ে তার ঘাড়ে থুতনি রেখে বলল, তোমার কালো জাদুতে সম্পূর্ণভাবে ফেসে গেছি জাদুমন্ত্রী। পূর্ব সম্পূর্ণ ঘুরে আছে। মাতাল করা কণ্ঠস্বর। রোদ থেমে থেমে কেঁপে উঠছে। ঠোঁট জোড়া যেন নড়বে না বলে প্রতিজ্ঞা করেছে। পূর্ব একই অবস্থা থেকে বলল, বেশির থেকেও বেশি ভালোবেসে ফেলেছি শঙ্খপুষ্পী। 5-6 অক্ষরের বাক্যটি বিরতি নিয়ে রোদের কানে বারবার ধাক্কাধাক্কি করছে। একই কথা তার কানে বেজেই চলেছে। পূর্ব পেছন থেকে রোদের কম্পনে থাকা হাত জোড়ায় নিজের ছোঁয়া দিল। তখনই তাদের দুজনের কানে ভেসে আসলো, হাউ রোমান্টিক। তিহান, তোমার বন্ধু থেকে কিছু তো শিখতে পারো। বাক্যটি শুনে পূর্ব রোদ দুজন থেকে দ্রুত সরে গেল। লজ্জায় আভায় রোদের গাল দুটো হালকা গোলাপি হয়ে গেছে। পূর্ব অস্বস্তিতে ভুগছে। তারা হালকা মাথা তুলে দেখল তিহান, রাফিয়া আর নাবিলা তিনজনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। তখন নাবিলা রাফিয়ার উদ্দেশ্যে বলল, উফ রাফিয়া, ফ্রিতে কত সুন্দর একটা রোমান্টিক মুভি দেখছিলাম, একদম লাইভ। দিলে তো সব ভেস্তে। তিহান, তুই রাফিয়াকে নিয়ে গিয়ে রোমান্স কত প্রকার কী শেখা। পূর্বরোদ, তোমরা কন্টিনিউ করো। নাবিলার কথা শুনে রোদের লজ্জার পরিমাণ আরও বেড়ে গেল। এত বিব্রতকর অবস্থার সাথে রোদ আজই পরিচিত হলো। না পারছে নড়তে, না পারছে কিছু বলতে। তখন পূর্ব আমতা আমতা করে কিছু একটা বলে জায়গা ত্যাগ করলো। এবার রোদও সুযোগ পেয়ে এক দৌড়ে রুমে চলে গেল। ওদের দুজনের পালাতন দেখে বাকি তিন মূর্তি হু হু করে হেসে উঠল। জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে মেঘ রুমের মধ্যে পায়চারি করছে।
কানে বাজছে নাবিলার বলা প্রত্যেকটি কথা। মেঘের ইচ্ছে করছে সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যেতে। এত বিষণ্ণতা নিয়ে মেঘের বেঁচে থাকতে ইচ্ছে করছে না। চোখের সামনে ভেসে উঠছে তার মায়ের হাত জোড় করার দৃশ্য। তার পরপরই ভেসে উঠছে নাবিলার চেহারা, যে তাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। নাবিলার ক্ষতি করার পরও এখনও সে তারই ভালো চায়। আর মেঘ কিনা ওদের এত কষ্ট দিল। মেঘ নিজের ফোন খুঁজে নিলয়ের নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে জানান দিল নাম্বারটি বন্ধ আছে। মেঘ নিলয়ের অন্য নাম্বারে ডায়াল করলো। চতুর্থবার রিং হতে ওপাশ থেকে উত্তর এলো। মেঘ কানে ফোন লাগিয়ে বলল, কোথায় তুই? নাবুকে কি বলেছিস তুই? ও তোর এক্স হয়ে ওকে সবটা বললি? আর বলার আগে একবারও ভাবলি না ও কষ্ট পাচ্ছে কি না? কিভাবে পারলি তুই এমনটা করতে নিলয়? আমার মনে হয়েছিল সবটা বলা উচিত, তাই বলেছি। আমার বোন কষ্ট পাবে এটা তোর মাথায় আসেনি? এখন তোর বোন কষ্ট পাবে তাই না? কাজের বেলায় তো আমাকে একবারও বারণ করিসনি। আমি না হয় বারণ করিনি, কিন্তু তুই? তোর কি বুদ্ধি ছিল না? মেঘ, তুই শান্ত হ। দেখ আমরা দুজনে ভুল বুঝতে পারছি, তুই প্লিজ আর ঝামেলা করিস না। নিলয়ের কথায় মেঘ কিছুটা থামলো। পাশে থাকা গ্লাস ভর্তি জল ঢকঢক করে খেয়ে ফেললো। তারপর দুজনে খানিকটা সময় নিশ্চুপ থাকলো। একসময় মেঘ বলল, কোথায় তুই? রেলওয়ে স্টেশনে আছি, ইন্ডিয়া চলে যাচ্ছি। হোয়াট? তুই ইন্ডিয়া যাচ্ছিস আর আমাকে বলবি না? পাগল হয়ে গেছিস তুই নিলয়? না, বিডিতে আর আমার কোনো কাজ নেই। নিজের মেয়াদও দিন দিন নিম্নতার দিকে এগোচ্ছে, তাই ভাবলাম মায়ের কাছে চলে যাই। তাই বলে তুই আমাকে জানাবি না? তোর পাশে আমাকে থাকতে দিবি না? বাদ দে। নাবিলা আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে তুই বলবি জানিস না। কিন্তু ও কেন জিজ্ঞেস করবে? করবে। তারপর দুই বন্ধু আবারও নীরবতা বিরাজ করলো। একসময় কলটা কেটে গেল। হয়তো মেঘের ব্যালেন্স শেষ হয়েছে। অনেকক্ষণ বিছানায় বসে সব কিছুর সমীকরণ মিলালো। তারপর এক দৌড়ে রেডি হতে লাগলো। শত হলেও নিলয় তার বন্ধু। বিপদে আপদে সব সময় স্যার মতো লেগেছিল সে। আজ যে শেষ মুহূর্তে মেঘ কিছুতেই নিলয়কে একা ছাড়বে না, কোনোদিনও না। এখন নিলয়ের পাশে মেঘকে খুব প্রয়োজন, খুব। নাবিলা, পূর্ব রোদ কোথায় গেল? দেখতে পাচ্ছি না। চাঁদনি মোহাম্মদের কথা শুনে নাবিলা সজোরে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, আছে আশেপাশে। হাসছো কেন? আন্টি তুমি জানো না কি একটা হা হা হা। ততক্ষণে তাদের দুজনের কাছে রোদের মা সায়া আহমেদও চলে যায়। নাবিলাকে হাসতে দেখে তিনি বললেন, না হেসে বলো কি হয়েছে? ওদের কেক কাটতে হবে তো। পেছন থেকে রাফিয়া সবটা বলতে যাবে, তখন নাবিলা রাফিয়ার মুখ চেপে ধরে বলল, আন্টি আন্টি ওটা হাস্যকর, তোমাদের বলা যাবে না। নাবিলার কথা বলার ডিজাইন দেখে চাঁদনি ও সায়া মাহমুদ দুজনে একসাথে বলল, ও। সবাই পূর্বরোধকে নিয়ে কথা বলছিল, তখন সবার দৃষ্টি গিয়ে পড়ল সিঁড়ির দিকে। একরাশ লজ্জা নিয়ে গাঢ় খয়েরি রঙের শাড়িতে গোলাপি কালারের আঁচল, উপরের সাদা রঙের কৃত্রিম বেলি ফুলের আর্ট, হাত ভর্তি মেজেন্ডা কালারের চুড়ি, কানে সোনালি রঙের ঝুমকা, গলায় তার বাবার দেয়া চেন, ঠোঁটে খয়েরি লিপস্টিক, চোখ ভর্তি গাঢ় কালো কাজল, চুল খোপা করা, সব মিলিয়ে যেন নিখুঁত স্ত্রী। রোদকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সবাই মুচকি হাসল, কিন্তু রাফিয়া হা করে তাকিয়ে আছে। রোদ তাদের কাছে এসে বলল, কি হয়েছে রাফিয়া, হা করে আসিস কেন? ইয়া, তোকে দেখে ক্রাশ খেলাম। হাই, তেরা রূপ দেখার মে মার যায়েঙ্গা। রাফিয়ার মন্তব্য শুনে সবাই হেসে উঠল। তখন রোদের ছোট বোন আলো নাগের ডগায় নেমে আসা চশমা ঠিক করে বলল, আপি, তোর খোপায় যদি ফুল দেই না তাহলে আরো সুন্দর দেখাবে। লাগবে না ফুল। রোদ চারপাশে তাকিয়ে পূর্বের খোঁজ করছে। তখন নাবিলা তার কানে কানে বলল, পূর্ব তৈরি হচ্ছে। নাবিলার কথায় রোদ হকচকিয়ে উঠল। রোদের চেহারা দেখে মনে হলো কিছু চুরি করতে গিয়ে রোদ ধরা পড়েছে। তা দেখে নাবিলা পাকা হাসল। তাদের সবার অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্বের আগমন হলো। রোদ আর চোখে তাকিয়ে দেখল খয়েরি রঙের পাঞ্জাবির সাথে পায়জামা ম্যাচ করা। রোদ আজ প্রথম পূর্বকে খয়েরি রঙে দেখল। দুজনকে দেখে মনে হচ্ছে তারা একেবারের জন্য তৈরি। রোদের মা পূর্বের কাছে গিয়ে মাথায় হাত বুলাতে চাইলে পূর্ব নিচু হয়ে বলল, মামুনি, চুলের স্টাইল নষ্ট হয়ে যাবে। চুপ বেয়াদব, আমার ছেলের ওপর যেন কারো নজর না লাগে। রোদের মা নিজের চোখ থেকে কাজলের কালো ফোঁটা নিয়ে পূর্বর গলায় লাগিয়ে দিল। তাদের দুজনকে দেখে পূর্বের মা রোদের কাছে গিয়ে বলল, হ্যাঁ, তোর ছেলের চেয়ে আমার মেয়েকে বেশি সুন্দর লাগছে, কোনো পরীর থেকে একটু কম না।
এই নে কালো টিক্কা লাগিয়ে দিলাম। ছায়া আহমেদের মতো চাঁদনি মোহাম্মদ রোদের কানের লতিতে কাজলের চিহ্ন দিল। চাঁদনি মোহাম্মদের কর্ম দেখে ছায়া আহমেদও ভেংসি দিয়ে বলল, তোর মেয়ের চেয়ে আমার ছেলে বেশি সুন্দর। মোটেও না, আমার মেয়ে চাঁদের মতো সুন্দর। চাঁদনি, তুই কি বললি? এটা চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তার মানে রোদও প্রকৃত সুন্দর না। হা হা হা। ছায়া মোহাম্মদের কথা শুনে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে ফেলল, এমনকি রোদও হাসছে। চাঁদনি হাসান কিঞ্চিত রেগে বললেন, রোদ, তুই হাসছিস কেন? আগে তো আমার সাথে তাল মিলে ঝগড়া করতি। চাঁদনি মোহাম্মদের কঠিন দৃষ্টি দেখে রোদ চুপসে গেল। পূর্ব তাদের থামিয়ে বলল, আচ্ছা রোদ পিওর সুন্দর, ঠিক আছে। পূর্ব, তুই আমার ছেলে হয়ে চাঁদনির মেয়েকে সুন্দর বলছিস? দুই মহিলা রেগে গেছে দেখে বাকিরা মিটিমিটি হাসছে। তখন আফসোসের স্বরে ছায়া মাহমুদ বললেন, বুঝেছিস চাঁদনি, ওরা আগের মতো নেই। চলে যাই, আমাদের দুজনে ঝগড়া করে কোনো লাভ নেই। ছায়া আহমেদ তার বান্ধবীর হাত ধরে সেই স্থান ত্যাগ করল। নাবিলা কিছুক্ষণ সন্দিহান দৃষ্টিতে পূর্ব রোদের দিকে তাকিয়ে রাফিয়াকে বলল, রাফিয়া, তোমার না পানি খেতে ইচ্ছে করছিল? চলো যাই। পানি? আমি? চলো চলো। নাবিলা এক প্রকার ঠেলে ঠুলে রাফিয়াকে নিয়ে চলে গেল। সেই জায়গায় তখন পূর্ব রোদ ছিল। রোদ তখন হাত কসলাতে লাগলো। তখন পূর্ব তার কাছে এসে বলল, কি ব্যাপার শঙ্খপুষ্পী, লজ্জা পাচ্ছে নাকি? লজ্জা? লজ্জা কেন পাবো? ওহো, তাহলে লজ্জা পাও না, ভয় পাও না? তো তোমাকে? রোদের বলতি বন্ধ হয়ে গেল। তখন পূর্ব তার অনেকটা কাছে চলে এলো, একটুখানি মাথা উঁচু করে রোদের কপালে চুমু দিল। তারপর শীতল কণ্ঠে বলল, সবসময় এভাবে হাসি খুশি থেকে শঙ্খপুষ্পী, তোমার ভালোতে আমিও ভালো। রোদ পূর্বের বুকে মাথা রাখলো কিছুক্ষণ। তারপর তাদের কানে ভেসে আসলো চাঁদনি মোহাম্মদের কণ্ঠস্বর। হয়তো কেক কেটে নতুন বছর শুরু করার জন্য ডাকছে। পূর্ব রোদ তাড়াহুড়ো করে বাকিদের কাছে গেল। মেঘ, তুই কোথায় যাচ্ছিস? মা, আমি একটু নীলার সাথে ইন্ডিয়া যাচ্ছি, কিছুদিন পর চলে আসব। কি? হুট করে এভাবে? মেঘ নীলয় যাওয়ার আগে আমাকে জানালো না? মা, নীলার সময় ছিল না, আমি এখন চলে যাচ্ছি, বাবাকে জানিয়ে দিও। নীরা জিজ্ঞেস করলে, নাবু ঢাকায় কিছুদিন থাকবে? আরও ফোন করলে বলিও অফিসের কাজে বাইরে গেছি। কিন্তু মা প্লিজ, যা বলেছি তাই করিও। আচ্ছা। নীনা হাসান থেকে বিদায় নিয়ে মেঘ রেল স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এখন নীলের কাছে থাকার সময় নীলকে বিপদের মুখে রেখে মেঘ পালিয়ে যেতে পারে না, কোনো দিনও না। মা, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? তুমি যদি অমন কন্ডিশন না দিতে তাহলে হয়তো আমি আর রোদকে কোনোদিনও ভালো হতাম না। হা হা হা। এই কথা? শুন পূর্ব, তোর আগে থেকেই ভালোবাসতি, সেটা তোদের বোঝানোর জন্য আমি হেল্প করেছি মাত্র। অবশ্য আমার সাথে তিহানও ছিল। কি? তিহান? একদম তিহানকে বকবি না, ওর জন্য সবটা এত সহজ হয়েছে। আমাকে না জেনে এত কিছু করলো বলদটা। পূর্বের কথা শুনে চাঁদনি মোহাম্মদ শুধু হাসলেন। পূর্ব তার মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এলো। এখন সূর্য ডুবু ডুবু, তাদের বিবাহবার্ষিকীর ছোট্ট অনুষ্ঠানটাও শেষ হয়ে গেছে। তবে অনুষ্ঠানে থাকা বাকি লোকজন পূর্বের বাড়িতে থেকে গেল। পূর্ব রুমে ঢুকে দেখল রোদ আনমনে হয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। পূর্ব তার পাশে গিয়ে বলল, মুখটা শুকনো কেন? পূর্ব, তুমি সত্যি চলে যাবে? রোদ, তুমি আবার শুরু করেছ? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পূর্ব, খুব কষ্ট হবে। নিজেকে সামলাও রোদ, ভালো লাগাটাকে কারো উপর নির্ভর করে থেকো না। যাও কানাডা, আর কোনোদিন আসবে না। রোদ, তুমি কিন্তু কাল রাতে ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছিলে। রোদ চোখের কোণে থাকা অভিবিন্দু মুছে আর চোখে পূর্বের দিকে তাকালো। সে ভালোভাবে বুঝছে কথা ঘোরানোর জন্য পূর্ব এমনটা বলছে। রোদ পূর্বের কথায় উত্তর দিয়ে বলল, সব কিছু আমি সাজিয়েছিলাম। বেশ হয়েছিল, কিন্তু তুমি সারা রাত কেঁদেই কাটালে। অমনি রোদের গলায় কান্নাটা আটকে গেল। রোদ ঠোঁট উল্টিয়ে কাঁদতে যাবে, অমনি পূর্ব রোদের মাথাটা নিজের কাঁধে রাখল। তার নিজেরও বেশ কষ্ট হবে রোদকে ছাড়া থাকতে, কিন্তু রোদের সামনে কিছুতেই দুর্বল হওয়া যাবে না, না হলে রোদ আরও নরম হয়ে যাবে। পূর্ব রোদের কানে ভেসে আসলো ছায়া আহমেদের কণ্ঠস্বর। রোদ চেয়ার ছেড়ে রুম থেকে বেরোতে যাবে, তখন পূর্ব পিছু ডাকলো। রোদ ভুরু কুঁচকে পূর্বের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। পূর্ব রোদের কাছাকাছি এসে বলল, আমার ফ্লাইট 10 তারিখ। 10 তারিখ শব্দটা শুনে রোদ থমকে গেল। 10 তারিখ? তাহলে তো মাত্র 4 দিন বাকি। 4 দিন পর পূর্ব 3 বছরের জন্য গায়েব হয়ে যাবে।
ইচ্ছে করলেও যখন তখন পূর্বকে আর ছোঁয়া যাবে না। বিনা কারণে ঝগড়া দেয়া হবে না। সকালবেলা পূর্বের চেহারা দেখা হবে না। কেমন কষ্ট এটি! এত কষ্ট! ভোর ৫টায় অ্যালার্মের শব্দ কানে আসতেই পূর্ব মাথা তুলে আন্দাজে অ্যালার্মটা অফ করে দিল। পাশে একদৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে রইল। আজ ১০ তারিখ। আজকে রোদের সাথে পূর্বের শেষ দেখা। বেঁচে থাকলে আবার ৩ বছর পর দেখা হবে। এটা মাথায় আসতে পূর্ব দীর্ঘ নিঃশ্বাস ফেলল। উপুর হয়ে সে রোদের কপালে চুমু দিতে গেলে সামনে হাত দেখতে পেল। পূর্ব ভুরু কুঁচকে দেখল রোদ ঘুমের ঘোরে কপালে হাত রেখেছে। পূর্ব হাতটা সরাতে চাইল, কিন্তু হাতটা একদম শক্ত করে রেখেছে রোদ। তখন পূর্ব বুঝল রোদ ইচ্ছে করে এমনটা করছে। তীক্ষ্ণ দৃষ্টিতে খাড়া হাতের উপর মাথা রেখে তাকিয়ে রইল। তখন রোদ হাই তুলে ঘুম ভাঙার অভিনয় করল। পূর্ব ভালোভাবে বুঝতে পেরেছে রোদের অনেক আগেই ঘুম ভেঙেছে, এখন অভিনয় করছে মাত্র। রোদ হাত পা নেড়ে পূর্বের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তখন পূর্ব হুট করে তার কপালে চুমু দিতে আসলে পূর্বের হাত জোড়ের উপর হাত রাখল। একদম চুমু দিবে না বলে দিলাম। কেন? কি করলাম? অভ্যেস পরিবর্তন করছি। তুমি প্রতিদিন একই কাজ করতে করতে অভ্যাস খারাপ করে রেখেছ। তুমি চলে যাওয়ার পর কি করব আমি? আগের মতো দৃষ্টিতে পূর্ব রোদের দিকে তাকালো। রোদের প্রশ্নের উত্তর পূর্বের কাছে নেই। তখন হুট করে মাথায় আসলো, বলল, দূরে থাকবো বলে ভালোবাসা কমে যাবে শঙ্খ পুষ্পী? এ কথা শুনে রোদ নরম হয়ে এলো। দূরে থাকলে কিছুতেই ভালোবাসা কমবে না, কিন্তু কষ্ট হবে ভীষণ। কান্না আসবে থেমে থেমে। রোদের গলা ভারী হয়ে গেল, কিন্তু সে নিজেকে যতটা সম্ভব আটকানোর চেষ্টা করলো। কারণ রোদ মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আজ কিছুতেই পূর্বের সামনে চোখের জল ফেলবে না, কিছুতেই না। আম্মি কি রান্না করেছ? পূর্বের যা যা পছন্দ, না জানি ছেলেটা কখন আবার আমার হাতে রান্না খেতে পারে। চাঁদনি মোহাম্মদের এই কথা শুনে রোদ কৃত্রিম হাসি দিল। এখন ৯টা বাজছে। সকালে নাস্তা করার পর চাঁদনি মোহাম্মদ রান্নায় লেগে আছেন, অথচ শরীর অতটা ভালো না। কিন্তু ওনার কাছে ছেলে বড়, তাই রোদ আর বারণ করেননি। এখন পূর্ব রুমে জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। রোদ সাহায্য করতে চেয়েছিল, কিন্তু পূর্ব বাধা দিয়েছে। তাই রোদ রাগ করে রান্নাঘরে চলে এসেছে। তখন কানে কলিং বেলের আওয়াজ ভেসে আসলে দরজা খুলতে যায়। দরজা খুলে দেখল সামনে রাফিয়া, নাবিলা, তিহান আর তার মামুনি দাঁড়িয়ে আছে। তাদের দেখে রোদ অবাক হলো না, কারণ রোদ জানতো পূর্বের বিদায়ের সময় তারা আসবে। ঠোঁটজোড়া বাঁকা করে রোদ দরজার পাশ থেকে সরে আসলো। নাবিলা পূর্বের কথা জিজ্ঞেস করতে রোদ জানিয়ে দিল উপরে আছে। নাবিলা আর তিহান পূর্বের দিকে গেল। সায়া আহমেদ তার বান্ধবীর কাছে গেল। পূর্ব সব গুছিয়ে ফেলেছিস? আর শোন, ইউনিভার্সিটির কিছু পিক ফ্রেম করতে দিছিলাম, ফ্রেমগুলো আসলে তুই রোদকে দিয়ে দিস। ইনানিল্লা। রোদ জানে না? না। নাবিলা, তুই কিন্তু মনে করে ফ্রেম কালেক্ট করে দিবি। ওকে রোদের জামাই। বাক্যটি বলে নাবিলা চেয়ারে আরাম করে বসে পড়ল, কিন্তু নাবিলার আরামটা তিহান পূর্বকে অস্বস্তিতে ফেলে দিল। আজ যে প্রথম নাবিলা পূর্বকে এমন অদ্ভুত নামে সম্বোধন করল। তিহান খুব উচ্চস্বরে বলল, ইনানিল্লা। তিহানের কথায় পূর্ব অবাকের জগৎ থেকে বেরিয়ে নাবিলাকে বলল, রোদের জামাই কি? আমার নাম নাই? ও মা, নাম থাকবে না কেন? কেন, তুই রোদের জামাই না? নিকনেমটা বেশ লজিক্যাল। নাবিলার কথায় পূর্ব কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ নাবিলার ডাকা নামটা যুক্তিসম্মত। পূর্ব বিষয়টা এড়িয়ে বলল, মেঘ কোথায় আছে এখন? সকালে আমাকে কল করেছিলাম, মা বলল অফিসের কাজে বাইরে গেল। ও, সেদিনের পর থেকে রোদকে আর কলও করলো না? করবেও না। নাবিলার কথায় পূর্ব স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তাহলে মেঘ নামের কালো ছায়াটা তাদের উপর থেকে সরে গেল। পূর্বের যাওয়ার সময় হলো, কিন্তু রোদ কিছুতেই তার সামনে আসছে না। রোদ রুমের এক কোণে হাঁটু গেড়ে বসে আছে, চোখ থেকে নীরবে চোখের জল পড়ছে। রোদের কিছুতেই পূর্বের সামনে যেতে ইচ্ছে করছে না, কারণ পূর্বের সামনে গেলে চোখের জল ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। তখনই তার দরজায় কেউ টোকা দিল। রোদ চোখের জল মুছে রুম থেকে আওয়াজ দিল, কে? ওপাশে থাকা চাঁদনি মোহাম্মদ বলল, রোদ, বাইরে আয়। ওনার কথা শুনে রোদ হাতের পিঠ দিয়ে চোখের জল ভালোভাবে মুছে নিল। ঠোঁটে কৃত্রিম বাঁকা হাসি রেখা ঝুলিয়ে দরজা খুলল। চাঁদনি মোহাম্মদ রোদকে দেখে তার মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি আলতো করে রোদকে জড়িয়ে ধরে বললেন, রোদ, পূর্বের সাথে একবার দেখা করে আয় দয়া করে।
রোদ একবার ভাবলো মানা করে দিবে, পরে কি যেন ভেবে চাঁদনি মোহাম্মদকে ছেড়ে দিয়ে নিচে গেল। রোদের যাওয়ার পানে তাকিয়ে চাঁদনি মোহাম্মদ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার ছেলের চলে যাওয়াতে নিজেরও খুব কষ্ট হচ্ছে, তাই তো পূর্বকে আগে যেতে দিতে চাইছিল না। কিন্তু শর্ত জিতে কানাডা যাওয়ার যোগ্যতা পূর্ব নিজে অর্জন করেছে। এখন তার রোদের জন্য কষ্ট হয়। কি করে থাকবে মেয়েটা? নিচে গিয়ে রোদ দেখে পূর্বরা বাইরে আছে। ধীরগতিতে রোদ পূর্বের সামনে গেল। পূর্বের হাতে থাকা ঘড়িটা নাড়তে নাড়তে বলল, নিজের খেয়াল রাখবে, পৌঁছে জানাবে। পূর্ব শীতল দৃষ্টিতে রোদের দিকে তাকালো। মেয়েটা কত কষ্ট চালিয়ে যাচ্ছে চোখের জল আটকানোর, কিন্তু ব্যর্থ হয়ে চোখের জল ভর্তি হয়েছে। পূর্ব চায়না রোদ এক বিন্দু কষ্ট পাক, কিন্তু অদ্ভুত কারণে রোদের সবচেয়ে বেশি কষ্ট হয় তারই কারণে। পূর্ব একটানে রোদকে জড়িয়ে ধরল। রোদে এই ফাঁকে চোখের কোণে লেগে থাকা অভিবিন্দু মুছে নিল। পূর্ব তার কপালে পরম আবেশে চুমু দিয়ে বলল, নিজের যত্ন নিবে আর একদম কান্নাকাটি করবে না শঙ্খপুষ্পী। এয়ারপোর্ট অবধি চলো। না, নাবিলা পর তিহান ভাইয়া যাক। ততক্ষণে নাবিলা আর তিহান তাদের কাছে এগিয়ে আসে। তারা দুজনে রোদকে বলে এয়ারপোর্টে যেতে, কিন্তু রোদ সোজা সাপটা মানা করে দিয়ে আবারও নিজেকে রুম বদ্ধ করে নেয়। পূর্ব তার মা বাবা মামনির থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ে। রোদ ব্যালকনিতে দাঁড়িয়ে পূর্বের যাওয়া দেখছে। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করছে। কিভাবে তাকে ছাড়া থাকবে এসব ভাবছে। হঠাৎ রোদের মস্তিষ্ক খুব দ্রুত কাজ করা শুরু করলো। তার মস্তিষ্ক জানান দিল পূর্বকে আরও 5 মিনিট বেশি দেখতে পাওয়া যাবে। রোদ তাড়াতাড়ি নিজের ব্যাগ নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাসা থেকে রোদকে এইভাবে বেরোতে দেখে রাফিয়াও তার পিছু নিল। রোদ গাড়িতে ওঠার সময় রাফিয়াও একই গাড়িতে উঠে বসে। রাফিয়া রোদকে জিজ্ঞেস করতে চাইল সে কোথায় যাচ্ছে, কিন্তু পরক্ষণে কিছু একটা মাথায় আসতে আর জিজ্ঞেস করলো না। সে চুপচাপ দেখতে চাইল রোদ কী করে। তখনই সে দেখলো তাদের থেকে কয়েক মিনিটের দূরত্বে পূর্বদের গাড়ি। রাফিয়া কথাটা রোদকে বলতেছে আর বলল না। সে চুপচাপ রোদের বিষয়টা অনুভব করছে। পূর্ব গাড়ি থেকে নেমে নাবিল আর তিহানকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে যাবে, তখন দেখলো রোদ হাঁপিয়ে হাঁপিয়ে আসছে। পূর্ব তাকে দেখে কিছুটা সামনে এগিয়ে গেল। রোদ তার কাছাকাছি আসতেই হুমড়ি খেয়ে শক্ত করে জড়িয়ে ধরল। পূর্ব ঠোঁট বাঁকা করে রোদের মাথায় হাত বুলিয়ে দিল। পূর্ব জানত রোদ তার পেছনে অবশ্যই আসবে। এয়ারপোর্টে অ্যানাউন্সমেন্ট শুরু হয়। পূর্ব রোদকে ছেড়ে দিল, তারপর কিছু সতর্কবাণী শুনে ভেতরে ঢুকে গেল। রোদের মাথাটা ভনভন করছিল, সামনে সবকিছু ঝাপসা দেখছিল। একসময় ঝাপসা থেকে সবকিছু অন্ধকার হয়ে গেল। রোদ তার শরীরের ভর সম্পূর্ণ ছেড়ে দিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেল। 3 মাস পর রোদ 4 মাসের গর্ভবতী। সেদিন মাথা ঘুরে যাওয়ার পর যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তার জানান দেয় তার দেহে আরও একটি ছোট্ট দেহ বাস করছে। প্রেগন্যান্সির কথা রোদ পূর্বকে জানায়নি, এমনকি কাউকে জানাতেও দেয়নি। প্রেগন্যান্সির কথা শুনলে পূর্ব কানাডার সব কিছু ফেলে বাংলাদেশে চলে আসবে। তখন পূর্বের স্বপ্নটা অপূর্ণ থেকে যাবে। এই 3 মাসে রোদ নিজেকে অনেকটা সামলে নিয়েছে। প্রথম পূর্বের জন্য খুব কাঁদত। পূর্ব যখনই ফোন করতো না কেঁদে ফোন ছাড়তো না, তাই রাগ করে পূর্বে একবার 1 সপ্তাহ ফোন করেনি। তারপর থেকে রোদ আর কান্না করে না, করলেও সেটা গোপনে করে, সবার থেকে আড়াল করে কাঁদে। তবে নিজের সন্তানের কথা ভেবে নিজের যত্ন নেয় খুব। যদি রোদের যত্ন নেওয়ার জন্য মানুষের কম নেই। নাবিলা ঢাকায় থেকে গেছে পূর্বের বাড়িতে। মাসে একবার সিলেট গিয়ে তার মায়ের সাথে দেখা করেছিল, তারপর থেকে ঢাকায় আছে। মূলত নাবিলা রোদের যত্নের জন্য সিলেট যায়নি। চাঁদনি মোহাম্মদ একার সম্ভব না রোদকে সামলানো, তাই সে এখনও আছে। রোদ এক ধ্যানে ফ্রেমে বন্দি থাকা পূর্ব রোদের ছবির দিকে তাকিয়ে রইল। পূর্ব চলে যাওয়ার কয়েকদিন পর নাবিলা এনে দিয়েছিল। রোদ যখনই রুমে একা থাকে সারাক্ষণ বড় ছবিটার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ দরজা নাড়ার শব্দে রোদের ধ্যান ভাঙল। সে দরজার দিকে তাকিয়ে দেখল রাফিয়া আর নাবিলা চুপি চুপি রুমে ঢুকছে। কিন্তু চুপি চুপি ঢোকার অর্থ রোদ খুঁজে পেল না। রাফিয়াকে দেখতে পেয়ে রোদ বলল, পেতনি, সেই কবে এসেছিলি আর আজকে এলি? ওমা, তুই আমাকে মিস করছিলি? তোকে মিস করি নাই। তোকে যে বললাম আমার জন্য তেঁতুল আনতে, আনছিলি? তেঁতুল না এনে একবার উধাও হয়ে গেলি। এই নে তেঁতুল। রাফিয়া 2 হাত বাড়িয়ে দিল। 2 হাতে মাত্র 2টা তেঁতুল ছিল। 2টা তেঁতুল পেয়ে রোদ বেশি খুশি হলো। নিজের হাতে তেঁতুল নিয়ে লবণের কথা জিজ্ঞেস করতে নাবিলা 1 বাটি লবণ এগিয়ে দিল। রোদ বুঝতে পারল না 2টা তেঁতুলের জন্য 1 বাটি লবণ কেন।
তখন তাকে অবাক করে দিয়ে নাবিলা পেছন থেকে এক থলে তেঁতুল বের করলো। এত তেঁতুল দেখে রোদের মুখটা হা হয়ে গেল। অমনি রোদ রাগী কণ্ঠে বলল, এত তেঁতুল থাকতে আমাকে মাত্র 2টি দিলে নাবিলাপু? এত তেঁতুল তোমরা কি করবে? খাবো। কিন্তু এত তেঁতুল পেলে কোথায়? তোমার শাশুড়ি আম্মা আচার করার জন্য এনেছিল, ওইখান থেকে রাফিয়া চুরি করেছে। চুরি? রাফিয়া? রোদ রাগান্বিত দৃষ্টিতে রাফিয়ার দিকে তাকালো। রাফিয়া তার দিকে ভেংসি কাটল। রোদের কিছুতেই সহ্য হচ্ছে না, তাকে 2টা দিয়ে ওরা দুজন এত খাবে। হঠাৎ রোদের মাথায় দুষ্টু বুদ্ধি আসে, বলল, ফটাফট সব তেঁতুল সমান 3 ভাগে ভাগ করো, নয়তো আম্মিকে সব বলে দেব। রোদ, এটা ব্ল্যাকমেল। যাই হোক, ভাগ করলে করো, নয়তো আম্মি। তাড়াতাড়ি রাফিয়া রোদের মুখ চেপে ধরল। রাফির ইচ্ছে করছে নিজের কপালে নিজে থাপ্পড় লাগাতে, তার আগে বোঝা উচিত ছিল রোদ একটা বদের হাড্ডি। একরাশ বিরক্তি নিয়ে নাবিলা সব তেঁতুল 3 ভাগ করলো। তারপর সবাই মিলে ঠিক করলো ছাদে তেঁতুল খাওয়া হবে। 3জন চুপি চুপি ছাদে গেল। রাফিয়া তাড়াতাড়ি রোদের মুখ চেপে ধরলো। রাফিয়ার ইচ্ছে করছে, রোদ, তোর বেবির নাম কি দিবি? তোকে বলবো কেন? না মানে তোর যদি মনে কর ছেলে হলো আর আমার মেয়ে, তখন তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। কখনো না। আমার আর পূর্বের দশা দেখোস নাই? বোন, আগে থেকে বিয়ে ঠিক করে রাখা অফ কর। বড় হলে নিজেরা ঠিক করবে। রোদের অসহায় কণ্ঠ শুনে নাবিলা হু হু করে হেসে উঠল। রাফিয়া গাল ফুলিয়ে তেঁতুল খেতে লাগলো। যখন তাদের কানে ভেসে আসলো চাঁদনি মোহাম্মদের কণ্ঠস্বর। 3জন ভয় পেয়ে পেছন ফিরে তাকালো। তার হাতে থাকা তেঁতুল পেছনে করে রাখলো। চাঁদনি মোহাম্মদ তখন বলতেছে, তোরা এই সময় ছাদে কি করছিস? রোদ, তোকে না বলছি যখন তখন ছাদে আসবি না? আমি আসিনি, রাফিয়া জোর করে এনেছে। রোদের কথা শুনে রাফিয়া হা হয়ে গেল। কিন্তু চাঁদনি মোহাম্মদ তার কথা বিশ্বাস করলেন না। তখন তিনি বললেন, তোদের হাত পেছনে কেন? কি আছে হাতে? এই কথা শুনে বাকি 3 জোড়া চোখ রসগোল্লার সাইজ হয়ে গেল। 3জন একসাথে মাথা নাড়ালো। তিনি তাদের কথা না শুনে হাত দেখে প্রচণ্ড রেগে বলেন, এই জন্য তো বলি তেঁতুল কম হলো কেন? তোদেরকে আমি 3 মূর্তিকে পিটানোর জন্য তিনি লাঠির খোঁজ করছেন। এই ফাঁকে তারা ছাদ থেকে সুরসুর করে নেমে গেল। চাঁদনি মোহাম্মদ সাবধানের স্বরে রোদকে উদ্দেশ্য করে বলল, রোদ, সাবধানে যাস। নাবিলা 4র্থবারের মতো মেঘের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে বারবার জানান দিচ্ছে মেঘের ফোন বন্ধ। নাবিলা রেগে মোবাইল ফোন বিছানায় ছুঁড়ে মারল। গত 3 দিন ধরে মেঘের নাম্বার থেকে এই একটা কথাই আসছে, কিন্তু নাবিলা বুঝছে না মেঘের নাম্বার বন্ধ কেন। নাবিলা মোবাইল বিছানা থেকে তুলে তার মায়ের নাম্বারে ডায়াল করলো। 2বার রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো। নাবিলা মোবাইল ফোন কানে লাগিয়ে কর্কশ কণ্ঠে বলল, ভাই কোথায়? 3 দিন ধরে কল করছি, ফোন বন্ধ কেন? মেঘ কাল ইন্ডিয়া থেকে এসেছে, আর এসে রুমের দরজা বন্ধ করে দেয়। এখনও দরজা খোলেনি। কি? দরজা খুলেনি মানে? বাড়িতে কখন এসেছে? ইন্ডিয়া থেকে রাতে আসলো। চোখ খুব লাল ছিল, হয়তো এখনও ঘুমাচ্ছে। মেঘ ইন্ডিয়া গেছিল? বুঝছি না আমি, ছেলেটার কি হলো? আঙ্কেল কোথায়? উনি তো এখন অফিসে। ও, আমি আর সিলেট আসছি মা। রোদের কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। রাফিয়া এসেছে, রোদ কিছুদিন ওর বাড়িতে যাবে। এই ফাঁকে আমি সিলেট আসছি। নীনা হাসানের সাথে কথা শেষ করে নাবিলা চিন্তায় পড়ে গেল। এদিকে সেদিনের পর থেকে নীলয়ের কোনো খোঁজ নেই, অন্যদিকে মেঘের এই অবস্থা। কিন্তু নীলয়ের বাড়ি তো ইন্ডিয়া, তাহলে মেঘ কি নীলয়ের কাছে গেছিল? এসব ভাবতে ভাবতে নাবিলা জামা কাপড় গুছিয়ে নিল। এতদিন সে নীলয়ের নম্বরে চাইলে ডায়াল করতে পারত, কিন্তু কেন যেন শত কষ্ট হলেও নাবিলার মন চায়নি দ্বিতীয়বার নীলয়ের সাথে কথা বলুক। তবুও মন পড়তো নীলয়কে, বিশেষ করে রাতটা, যে রাতে তাদের শেষ দেখাটা হয়। নাবিলা কাঁদে, খুব কাঁদে, তবে সেটা একলা, কাউকে বুঝতে দেয় না সে ভালো নেই। তার আশেপাশে সবাই জানে নাবিলা হ্যাপি আছে, কিন্তু নাবিলা জানে সে কেমন আছে। দেখেছিস কাণ্ডখানা? রোদের আজকে যেতে হচ্ছে, তোরও আজকে। ও মাই কিউটি আন্টি, প্লিজ রাগ করে না, মাকে মনে পড়ছিল খুব। আচ্ছা যা, সাবধানে যাবি। ওকে। রোদ কি বেরিয়েছে? না, এখনো রুমে আছে। আচ্ছা, তুমি নিজের খেয়াল রাখবে, ঠিকমতো ওষুধ খাবে, আর আঙ্কেলের সাথে রোমান্স কম করো। তবে রে ফাজিল। চাঁদনি মোহাম্মদের হাতের নাগাল থেকে বেরিয়ে নাবিলা রোদের রুমে ঢুকলো। রুমের দরজা খোলা ছিল, তাই নাবিলা রুমে ঢুকে দেখে রোদ রেডি হচ্ছে আর আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছে। বিড়বিড়টা হলো অনেকটা এরকম, ইসরে রাফিয়া, দিন দিন মোটু হয়ে যাচ্ছি, এই জামাটা আগে ঠিক মতো হতো না, এখন দেখ। নাবিলা আশেপাশে তাকিয়ে দেখলো রাফিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। তাহলে রোদ কথা বলছে কাকে?
ভুটটুট দেখলো নাকি? নাবিলা এহেম এহেম করে রুমে ঢুকলো। কারো আওয়াজ পেয়ে রোদ চারপাশে তাকিয়ে নাবিলাকে উদ্দেশ্য করে বলল, আরে রাফিয়া কোথায়? এখানে তো ছিল। তিহানের সাথে প্রেম আলাপ করছে হয়তো। হায় রে, বয়ফ্রেন্ড হলে সবে বেস্ট ফ্রেন্ডকেও ভুলে যায়। কথাটা বলে রোদ নিজের জিহ্বা কাটলো, কারণ রাফিয়ার বয়ফ্রেন্ড থাকলে রোদের স্বামী আছে। হ্যাবলার মতো হেসে নাবিলার দিকে তাকিয়ে বলল, জাস্ট কথার কথা বললাম আর কি। তখনই রাগান্বিত চেহারা নিয়ে রাফিয়া রুমে প্রবেশ করলো। রাফিয়ার মুখ দেখে মনে হচ্ছে কারোর সাথে ঝগড়ায় পরাজিত হয়ে এসেছে, তাই রেগে আছে। রোদ নাবিলা কিছু জিজ্ঞেস করার আগে রাফিয়া বলল, বয়ফ্রেন্ড না কচু? ওইটা হ্যান ওইটা ত্যান, বিরক্তিকর একটা বিষয়। সামান্য বিষয় নিয়ে ঝগড়া দিবে, একেবারে ব্রেকআপ করে ফেলছি। ঠিক করছি না নাবিলাপু? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ঠিকই তো, আমি ঠিকই করি। তবে এবার ফাইনাল ব্রেকআপ করলাম, দেখি এবার তিহানের বাচ্চাটা কি করে আমাকে। রাফিয়া আরও কিছু বিড়বিড় করছে, রাগের কারণে কোনো কিছু স্পষ্ট হচ্ছে না। রাফিয়ার মুখ থেকে ব্রেকআপ শব্দ শুনে নাবিলা রোদ মোটেও অবাক হলো না, কারণ রাফিয়া তিহানের নিত্যদিনের ব্যাপার ব্রেকআপটা। প্রতিবারই বলে ফাইনাল ব্রেকআপ, কিন্তু এই ঝগড়া দিল তো আবার ভালো হয়ে গেল। রাফিয়ার দিকে গুরুত্ব না দিয়ে নাবিলা রোদের উদ্দেশ্যে বলল, আমি সিলেট যাচ্ছি, তুমি নিজের খেয়াল রাখবে, বুঝেছ? আচ্ছা। আর একদম ভ্যা ভ্যা করে কাঁদবে না, এতে বাবুর ক্ষতি হতে পারে। রোদ, আমি একদম কাঁদি না নাবিলাপু। রোদের কথা শুনে নাবিলা মুচকি হেসে জড়িয়ে ধরল। এই কমাসে নাবিলের প্রিয় মানুষের মধ্যে হয়ে উঠেছে একজন রোদ, একদম বোনের সম্পর্ক তাদের। নাস্তা করেছে রোদ? মামনির কাছে আসছি, সকালে রাফিয়া আনতে গেছিল। মা বলেছে। নাবিলাপু সিলেট গেছে যেন? ওর সাথে একটু কথা বলা দরকার ছিল। এখন বাসে থাকবে হয়তো, রাতে ফ্রি হলে করিও। নাইট ক্লাস আছে আজ। ও, তার মানে রাতে কথা বলতে পারবে না কারোর সাথে? ওপাশ থেকে পূর্ব ভালোভাবে বুঝলো কারোর সাথে মানে রোদ তার সাথে বোঝাচ্ছে। খুব কষ্ট হয় পূর্বে এমন অভিমানী কথা শুনলে, কিন্তু মানিয়ে নিতে হয়, না হলে সামলানো কষ্টকর। মা, মেঘ কোথায়? রুমে আছে। সকালে বের হয়ে নাস্তা করেছে, কিন্তু এখনো কোনো কথা বলেনি। কি যে হয়েছে তোমার ছেলেটার, দাঁড়া আমি দেখে আসি। খেয়ে যা, আগে মেঘের সাথে কথা বলে আসি। মেঘ কি, তোকে না বলেছিলাম ভাই ডাকতে? মা, ডাকি তো ভাই। আমার মাঝে মধ্যে মনে হয় তোমার ছেলে বয়সে আমার ছোট, তাই মেঘ চলে আসে। ও। নাবিলা নিনা হাসানের সাথে কথা না বাড়িয়ে মেঘের রুমের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। এখন নাবিলা মেঘের বাবার বাড়িতে। নিনা হাসানের জেদের জন্য এ বাড়িতে আসতে হয়। যদিও নাবিলা মেঘের বাবাকে বাবা ডাকে না, কিন্তু উনি বাবার চেয়ে কোনো কিছুতে কম না। 10টার সময় নাবিলা নিজের বাড়িতে পৌঁছে, আর এখন মেঘের রুমের সামনে এসে দেখলো দরজা খোলা আছে। নাবিলা নক না করে রুমে ঢুকে দেখে মেঘ রুমে নেই। নাবিলা ভুরু কুঁচকে ব্যালকনি চেক করলো। দুর্ভাগ্যবশত মেঘকে ব্যালকনিতে পাওয়া গেল না। নাবিলা মেঘের রুমের বেডে বসে কিছুক্ষণ ভাবলো রুমের কোথায় থাকতে পারে। তখন আব্বা পাশে তাকে দেখলো ওয়াশরুম। ওয়াশরুম থেকে এখন পানির আওয়াজও আসছে। নাবিলা ভাবলো হয়তো ওয়াশরুমে আছে। সে কিছুক্ষণ কান খাড়া করলো, তখনই ভেসে এলো গঙ্গানির শব্দ। নাবিলা সে শব্দ অনুসরণ করে ওয়াশরুমের পাশে গেল। নাবিলাকে অবাক করে দিয়ে তার কানে ভেসে আসলো ওপাশ থেকে কান্নার আওয়াজ। নাবিলা অবাকের চেয়ে বেশি অবাক হলো, মেঘ কাঁদছে। কাঁদছে মেঘ? কেন? নাবিলা শুকনো হাত দিয়ে নিজের মুখ মুছে নিল। কপালে তার ভীষণ রকমের চিন্তার ভাব। তার মাথায় ঢুকছে না মেঘ এভাবে কাঁদছে কেন, কি হয়েছে মেঘের? হঠাৎ ওয়াশরুমের পানির কল বন্ধ হয়ে গেল। নাবিলা ভাবলো এবার হয়তো মেঘ বের হবে। নাবিলা নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তার মনে হলো এখন মেঘের সামনে না পড়া উচিত, তাই সে রুম থেকে বের হতে যাবে, তখন পেছন থেকে মেঘে ডাকলো। মেঘের কণ্ঠস্বর শুনে নাবিলা থেমে গেল। থমথমে মুখ নিয়ে নাবিলা মেঘের দিকে তাকালো। মেঘের চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, শরীর আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। নাবিলা অনেকটা তাড়াহুড়ো করে মেঘের সামনে দাঁড়ালো। নাবিলা কিছু জিজ্ঞেস করার আগে মেঘ বলল, তুই কখন এলি? সকালে। তুই ইন্ডিয়া গেলি আমাকে না জানিয়ে? জরুরি কাজ পড়ে গেছিল। ও। নাবিলা আর চোখে মেঘের দিকে তাকালো। মেঘ তোয়ালে দিয়ে মুখ মুছছে। মেঘকে সরাসরি কান্না করার কথা জিজ্ঞেস করতে নাবিলার অস্বস্তি হচ্ছে, কারণ মেঘ তো লুকিয়ে কাঁদছিল সবার আড়ালে একলা। নাবিলা শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস? নাবিলার কথা শুনে মেঘ তোয়ালে চেয়ারে রেখে তার দিকে অসহায় দৃষ্টিতে তাকে বলল, কিছু হয়নি।
নাবিলা অতিরিক্ত মায়ামাখা কণ্ঠস্বরে বলল, ভাই বল না। নাবির ইমোশনাল কথা শুনে মেঘ আরও নরম হয়ে গেল। মেঘ এপাশ ওপাশ মাথা নাড়ালো, যার অর্থ না। নাবিল এবার কান্না কান্না কণ্ঠস্বরে বলল, বল না তোর কি হয়েছে, ঠিক আছিস তুই? হুম। এবারও মেঘের নেতিবাচক উত্তর শুনে নাবিলা হতাশ হলো। আবারও একরাশ অস্বস্তি নিয়ে বলল, নীলের সাথে কথা হয় তোর? এই একটা কথা শুনে মেঘ অস্থির হয়ে গেল। নীলের খোঁজ করছে নাবিলা। কি উত্তর দিবে মেঘ? মেঘের কাছে নীলয় অধ্যায়ের সব প্রশ্ন উত্তর তো এখন ধোঁয়াশা। মেঘের কোনো উত্তর না পেয়ে করুণ কণ্ঠে নাবিলা আবার জিজ্ঞেস করলো, ভাই নীলের সাথে তোর ইন্ডিয়ায় মিট হয়নি? প্রত্যুত্তরে এবারও মেঘ চুপ করে রইল। মূলত মেঘের অবস্থা এখন এমন যে কথা বললে চোখ থেকে জল পড়বে। মেঘ জানালার চারপাশে তাকালো। নাবিলা মেঘের আচরণে অবাক থেকে যেন অবাক হচ্ছে, তেমনি ভয় পাচ্ছে। নীলের কথা বলায় মেঘ চুপ হয়ে গেল কেন? নাবিলা হার মেনে নেবার পাত্রী না, চতুর্থবারের মতো নীলয়ের প্রসঙ্গে আবার প্রশ্ন করল। নাবিলা মেঘের সামনাসামনি দাঁড়িয়ে বলল, তুই আমার কথায় পাত্তা দিচ্ছিস না কেন? মেঘ, আমি কিছু বলছি। নীলয়, হি ইজ নো মোর। 4 অক্ষরের বাক্যটা বুঝতে নাবিলার সামান্য বেগ পেতে হলো। হি ইজ নো মোর এই বাক্য দ্বারা মেঘ কি বোঝাচ্ছে তা আড়ষ্ট হলো। নাবিলা জিজ্ঞেস করলো, মানে? তখনই ঝড়ের গতিতে মেঘ এসে নাবিলাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। নাবিলার আর বুঝতে বাকি রইল না এ কথার সঠিক অর্থ কি। নাবিলার বুকটা দুমড়ে মুচড়ে উঠল। ভিতরে কিছু একটা ছিঁড়ে ফেলার মতো ব্যথা অনুভব হচ্ছে। মনে হচ্ছে সে এ জগতে নেই, যেন শূন্যে ভাসছে। আর তার সামনে নিলয় নামের মানুষটি। নিলয়, এ মানুষটা নাবিলার জীবনটা কেমন করে দিল? কোন স্রোতের দিকে চলছে সে? জানো তো পূর্ব, আমাদের সম্পর্কটা পরিপূর্ণ হওয়ার পরও আমার কেন জানি মনে হয় কোনো কিছু কমতি 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 কমতি। তুমি কি ইনডাইরেক্টলি বেবির কথা বলছো রোদ? কথাটা বলে ও পাশে পূর্ব হু হু করে হেসে উঠল। কিন্তু রোদের কাছে বিষয়টা মোটেও রসিকতা মনে হলো না। সে সিরিয়াস। সব ঠিক থাকলে বেবি তো আসবে। রোদ নিজেকে প্রশ্ন করলো, আর কমতি কমতি কেন মনে হয়? পূর্ব নেই বলে, নাকি পূর্বকে বেবির কথা বলা হয়নি দেখে? রোদ নিজের দেহে থাকা ছোট্ট প্রাণটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। একে নিয়ে তো কত হাজার স্বপ্ন বুনে রেখেছে রোদ। পূর্বকে বাবা হওয়ার খবরটা জানাতে রোদের ইচ্ছে করে, কিন্তু রোদ চায় না পূর্বের স্বপ্ন থেমে যাক। তাই রোদ ঠিক করে রেখেছে বাচ্চা হওয়ার পরেই পূর্বকে জানানো হবে, নয়তো অনেকটা বাড়াবাড়ি হয়ে যাবে। ও হ্যালো রোদ। রোদ, হুম। কোন রাজ্যে হারিয়ে গেলে? আমাদের রাজ্যে। রোদের আবেগ সব বাক্য শুনে পূর্বের মুখের হাসি নামক বাঁকা রেখা ফুটে উঠল। আজকাল রোদ বড্ড বাচ্চামো করে, অনেকটা কিশোরীর মতো, যেন মনে প্রেম নামক রংটা প্রথম কেউ ছোঁয়ালো। অবশ্য প্রথম ছোঁয়াটা পূর্ব ছুঁয়ে দিয়েছে। সদ্য প্রেমে পড়া কিশোরী যেমন তার প্রেমিকের জন্য শত আবদার আকাঙ্ক্ষা অভিমান পুষে রাখে, রোদও ঠিক তেমন। রোদের ব্যবহারে পূর্বের মাঝেও মনে হয় সে আবেগ নামক অনুভূতির শহরের বাসিন্দা। অবশ্য প্রতিটা মানুষ অনুভূতি নামক শহরের বাসিন্দা। পূর্ব, আমাদের যদি বেবি হয় তাহলে কি নাম রাখবো? রোদের কথা শেষ না হতেই পূর্ব ফটাফট উত্তর দিল, নক্ষত্র। পূর্বের এত জলদি উত্তরে রোদ অনেকটা ভ্যাকসা খেল। সে নিজেকে সামলে নিয়ে বলল, নক্ষত্র? এটা কেন? নক্ষত্র কেন জানো তো? নক্ষত্রের নিজস্ব সম্পত্তি থাকে, নিজে তেগি হয়, আর সব মিলিয়ে আমাদের সবার নামের সাথে মেলে। মানে ছেলে হোক কিংবা মেয়ে, প্রথম সন্তানের নাম নক্ষত্র হবে। বাট তুমি এসব কেন তুলছ? জানতে ইচ্ছে হলো। দুজনে এভাবে কথা চালিয়ে গেল। কথা বলার এক পর্যায়ে রোদ ঘুমিয়ে পড়বে। তখন পুরো মুচকে এসে কল কেটে দিবে। এটা তাদের দৈনন্দিন রুটিন। কথা বলতে বলতে রোদ ঘুমিয়ে পড়বে। পূর্ব পুরনো স্মৃতির অধ্যায়টা খুলে বসবে। মা, আমি আমেরিকা চলে যাচ্ছি। কি? নীরা, কি বলছিসটা কি? মা, তুমি এত হাই লেভেলের কেন হয়ে যাচ্ছ বলো তো? হাই লেভেলের হব না? কি আবল তাবল বকছিস? তুমি শান্ত হয়ে বসো, আমি সব বলছি। নাবিলার কথায় বিচলিত হয়ে নীনা হাসান সোফায় বসলেন। তিনি অস্থির হয়ে কিছু একটা জিজ্ঞেস করার জন্য ঠোঁট জোড়া নাড়তেই নাবিলা তার মুখের সামনে 5 আঙ্গুলের বাম হাতটা রেখে বলল, আমি যা বলছি চুপটি করে শোনো। নীনা হাসান সম্মতিসূচক দৃষ্টির জানান দিল। নাবিলা খানিক সময় নীরব থেকে বললেন, বাবার থেকে দূরে আসছে অনেকদিন। তোমাকে পেয়ে যে বাবাকে একেবারে ভুলে যাব তা কিন্তু নয় মা।
গত রাতে ফাহিয়া মানে বাবার দ্বিতীয় পক্ষের মেয়ে ফোন করে কান্নাকাটি করছিল। বাড়িতে নাকি ছোট মা প্রবলেমে আছে বলল। আমাকে বলল আমি যেন জলদি আমেরিকা চলে যাই। তাই মা ভাবছিলাম আমেরিকা কিছুদিন গিয়ে ঘুরে আসি। কিন্তু তুই, মা আমি জলদি চলে আসব রোদের ডেলিভারি হওয়ার আগে। আমাকে এভাবে ফেলে যাবি? তাহলে তুমিও চলো ঘুরে আসবে। হ্যাঁ, না না আমি যাব না। তাহলে আমাকে যাওয়ার অনুমতি দাও প্লিজ। কখন যাচ্ছিস? কাল রাতে ঢাকা যাব। ঢাকা গিয়ে পাসপোর্ট ভিসা সব চেক করব, রোদের সাথে দেখা করব, তারপর এসে একেবারে চলে যাব। তাহলে কিন্তু তুই রোদের ডেলিভারির আগে আসবি একদম। নিনা হাসানের সম্মতি লাভ করে নাবিলা নিজের রুমে গেল। এখন তার মন তৃপ্ত। বাংলাদেশে দিন দিন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আর যাচ্ছিল। প্রতিটা দিন নিলয় সামনে ভাসে। এই যেন ডাক দিল পাখি। নাবিলা বুক ছিঁড়ে কান্না আসলো। নিলয়কে ছাড়া থাকাটা অভ্যাস করে নিচ্ছিল তো, কিন্তু নিলয় তার লাইফে আবার এসে সবকিছু এলোমেলো করে দিল। নাবিলার অজান্তেই চোখ থেকে দুফোঁটা অভি গড়িয়ে পড়ল। ছোটবেলায় থাকতে বাবা মা আলাদা হয়ে যায়। আস্তে আস্তে সে বেড়ে ওঠে পরদেশে। জন্মস্থানের সাথে তো আর সব দেশের তুলনা হয় না। তখন না কোনো বন্ধু পেল, আর সে না খেলার সাথী। তখন থেকে নাবিলা নিজেকে যতটা সম্ভব বাহির থেকে কঠিন রাখে, কিন্তু ভেতরটা আজও একই রকম। নিলয়কে পেয়ে মনে হয়েছিল এক পলাশ স্থায়ী সুখের ছায়া তার মন দখল করছে। হ্যাঁ, সত্যি সুখের ছায়া তার মন দখল করে নিয়েছিল, কিন্তু সেটা সাময়িক। তারপর তার জীবনে নিলয় নামের অধ্যায়টা আবার শুরু হলো। কিন্তু পরিণাম তো কষ্ট দিয়ে শেষ হয়। নাবিলা নিজের চোখের নিচে নোনা জল মুছে কান্না থামানোর বৃথা চেষ্টা করল। কান্না তো বাঁধ ভাঙা নদী, একবার শুরু হলে থামানো কষ্টকর। সিলেট আসার 15 দিন পার হলো। এ কয়দিনে মেঘ অনেকটা ভেঙে পড়েছিল, কিন্তু নাবিলা তাকে পুরোপুরি ভাঙতে দেয়নি। মৃত্যু এক কঠিন সত্য বলে মানিয়েছে। নিজের ভেতরে থাকা কষ্টের পাখিদের একদম পাখা ঝাপটাতে দেয়নি মেঘের সামনে। তা না হলে আজ মেঘকে সামলানো যেত না। নাবিলা জানতে পেরেছে নীলার ক্যান্সার ছিল। তার মায়ের পাশাপাশি তারও ক্যান্সার হলে নীলা সেটা এড়িয়ে যায়, যার ফলে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে গেল। নাবিলার আশেপাশের মানুষজন এমন কেন? তাকে শুধু কষ্ট দেয়। তারা একবারও বোঝে না তারও কষ্ট হয়। অবশ্য মানুষের ঠোঁটে লেগে থাকা কৃত্রিম হাসি না প্রকৃত, না সেটা মানুষ বোঝে না। ইনানিল্লা, নাবিলার বাচ্চা তোর এমন আবুল মার্কের ডিসিশন কে নিতে বলল? তাহলে কি করব আমি? তিহান তুই শান্ত হ। নাবিলা তুই আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিলি কেন? ভাবলাম ঘুরে আসি। ফোনের 3 প্রান্তে থাকা 3 ব্যক্তি কিছুটা সময় চুপ ছিল। পূর্ব হয়তো নাবিলার মনের অবস্থা আন্দাজ করতে পারছিল কিছুটা, তাই সে খানিকটা সময় ভাবল। শেষে মুখ ফুটে বলল, আচ্ছা যে আমেরিকা কিছুদিন ঘুরে আয়। পূর্বের কথা শুনে নাবিলা এ পাশে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যাক, তাহলে এখন বাংলাদেশ থেকে মোটামুটি বিদায়। কিন্তু তখনই ব্যাঘাত ঘটিয়ে তিহান বলল, ইনানিল্লা, পূর্ব তুই বলে দিলি কেন যেতে? তিহান বাদ দে, ঘুরে আসুক। এখন তুইও শরীয়তপুর, আমিও কানাডা, তাই মনে হয় নাবিলারও ঘোরা দরকার। আন্টি পারমিশন দিলে ঠিক আছে। পূর্বের কথায় তিহান আর উল্টো প্রশ্ন করল না। এভাবে কিছুটা সময় থাকার পর নাবিলা তাদের জানিয়ে দিল ঢাকা যাওয়ার কথা। পরে অনেকটা সময় 3 বন্ধু মোবাইল নামক প্রযুক্তিতে আড্ডা জমালো। সময় যেমন কার জন্য থেমে থাকে না, তেমনি প্রকৃতিও যেন নিজের গতিতে পরিবর্তন হয়। দেখতে দেখতে 3টা বছর পার হয়ে যায়। পূর্ব তার পড়ালেখা কানাডায় সমাপ্ত করে আজ নিজ দেশের মাটিতে পা রাখবে। তার বাড়িতে গম গম একটা ভাব লেগে আছে। আজ যে সকাল থেকে রোদ কোন শাড়ি পরবে তা নিয়ে বেশ চিন্তিত। কাবার্ডের সব শাড়ি সে বিছানায় রাখল। রোদ ভীষণভাবে কনফিউজড কোন শাড়ি পরবে। ভাবান্তরে থুতনিতে হাতের আঙ্গুল লাগিয়ে কিছুক্ষণ ভাবলো কি করা যায়। তখন তার পরনে থাকা শাড়ির আঁচলে টান পড়ল। রোদ পেছন ফিরে দেখল তার 2 বছরের নক্ষত্র কাদো কাদো চেহারায় ঠোঁট উল্টিয়ে আছে। এখন সে গুটি গুটি পায়ে হাঁটতে পারে। নিজের মেয়েকে দেখে রোদ আহ্লাদ করে বলল, আমার মেয়ের কি হয়েছে? কে বকেছে মা? নিজের মেয়ের আহ্লাদ দেখে নক্ষত্র তার কান্না শুরু করে দিল। বাচ্চাদের সাথে কেউ আহ্লাদ করে কথা বললে তাদের কান্নার বেগ যথেষ্ট বেড়ে যায়। রোদও ও বলে নিজের সন্তানকে বুকে জড়িয়ে নিল। এই সন্তান আসার পর থেকে রোদের আর একা অনুভব হতো না। নক্ষত্র দেখতে হুবহু পূর্বের মতো হয়েছে। বাড়ির বড়রা এটাই বলে। যেদিন পূর্বকে সন্তানের কথা জানানো হয়, পূর্ব তখন টানা 2 মিনিট চুপ ছিল। রোদ বেশ ভয় পেয়েছিল, না জানি কথা বলা অফ করে দেয়। কিন্তু ঠিক হলো, তাই রোদের সাথে 1 সপ্তাহ কথা বলেনি।
তবু রোদের খোঁজ খবর, তার মেয়ের খবর সবটা পূর্ব তার অন্য আপনজনদের থেকে নিত। কিন্তু সময়ের সাথে সাথে পূর্ব নিজের রাগকে কমিয়ে রেখে সব ঠিক করে নেয়। তবে রোদের ওপর তার ভীষণ ক্রোধ। সন্তান জন্মানোর সময় একটিবারের জন্য পাশে থাকতে দিল না। যদি পূর্ব জানতো সে বাবা হবে তাহলে কানাডা থেকে চলে আসতো। তার বাচ্চা পৃথিবীতে আলো দেখেছে জানার পরপরই আসতে চেয়েছিল, কিন্তু বাড়ির সবাই বকেছে বলে একেবারে 3 বছর করে আসতে হয়। ফুলা মেলেছে মা। নক্ষত্রের কান্নার বেশ বেড়ে গেল। কান্নার শব্দে রোদ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। নক্ষত্র স্পষ্টভাষী এখনো নয়, আলতো আলতো করে কথা বলে। সবাই তার কথা না বুঝলেও রোদ সবটা বোঝে। তাই তো নক্ষত্র তার মা ছাড়া কিছু বোঝে না। এখানে নক্ষত্র ফুলা বলে রাফিয়াকে সম্বোধন করছে। ফুলা বলে ডাকার জন্য রাফিয়া শিখিয়ে দিয়েছে। রাফিয়ার কথা অনুযায়ী সে পূর্বের বোন হলে ডাকতো ফুপি, আর রোদের দিক থেকে খালা, তাই দুটো মিলিয়ে তাকে ডাকে ফুলা। রাফিয়া নক্ষত্রকে মারায় রোদ বেশ রেগে গেল। আজ রাফিয়া প্রথম মেরেছে তা না, মাঝে মধ্যে নক্ষত্রকে একা পেলেই মারে, তবে আজ তার একটা হস্তক্ষেপ করবেই। রোদ তার মেয়েকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। নিচতলায় গিয়ে দেখলো আলো, রাফিয়া আর তিহান আড্ডা দিচ্ছে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। চাঁদনি মোহাম্মদ আর শাহ আহমেদ তাদের ছেলের জন্য রান্না করছে। রোদ গিয়ে তাদের সামনে দাঁড়ালো। অমনি সুসুর করে রোদের কোল থেকে নক্ষত্র নেমে তিনজনের মাঝখানে বসে গেল। নক্ষত্রের চোখে জল নেই। রোদ রাগী ভাব নিয়ে রাফিয়াকে বলল, তুই আমার মেয়েকে মারলি কেন? রোদের কথা শুনে রাফিয়া দাঁত কিলিয়ে হাসল। এতে রোদ আরও রেগে আলতো করে চড় দিল। অমনি নক্ষত্র ভ্যাভা করে কেঁদে দিল। নক্ষত্রের সামনে কাউকে বকলে বা মারলে সবসময় কেঁদে দেয়। রোদ শাসানো স্বরে রাফিয়াকে বলল, দেখছিস, তোকে মারছি দেখে নক্ষত্র কাঁদে। তুই শুধু শুধু মারিস কেন? কই মারি? শুধু শুধু তুই স্কুলে থাকার সময় আমাকে যে মারতি তা তোর মেয়েকে মেরে উসুল করি, কিন্তু এখন তোর মেয়ে আমার কি হাল করছে দেখ। রাফি নিজের কাঁধ দেখালো যেখানে ছোট ছোট দাঁতে স্পষ্ট দাগ। রোদ নক্ষত্রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। নক্ষত্র আলোর পেছনে মুখ লুকালো। রাফি আর নক্ষত্র দুজনে কারো থেকে কেউ কম নয়। নক্ষত্র আজ অব্দি রাফিয়াকে ছাড়া কাউকে কামড় দেয়নি, তাই রাফিয়াও যা ইচ্ছে করে। রোদের দৃষ্টি তিহানের দিকে গেল। সে চুপচাপ ফোন টিপছে। এই 3 বছরে তিহানের মাঝে অনেক পরিবর্তন এসেছে। আগের মতো এলোমেলো না, গোছানো স্বভাবের আছে, আর একটু মোটাও হয়েছে। রোদ তিহানকে উদ্দেশ্য করে বলল, নাবিলাপুর সাথে কথা হয়েছে ভাইয়া? রোদের কণ্ঠস্বর শুনে তিহান মোবাইলের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে রোদের দিকে তাকালো। যতবারই রোদের সাথে তার দেখা হয়েছে প্রতিবার রোদ একটা প্রশ্ন করে, আর উত্তরটাও তিহানের মুখস্থ। সে নির্দ্বিধায় বলল, হয়েছে। কেমন আছে আপু? ভালো আছে। ও। রোদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নাবিলা আমেরিকা গিয়েছিল 3 বছর আগেই। আমেরিকা যাওয়ার পর থেকে নাবিলা আর বাংলাদেশে আসেনি। রোদ ফোন করে যখন কান্নাকাটি করতো তখন নাবিলা কল কেটে দিত। নাবিলা থেকেও কঠিন হয়ে গেছে। কেউ যদি তাকে বাংলাদেশে আসার কথা বলে তাহলে তখনই কল কেটে দেয়, শুধু তার মা ছাড়া। নাবিলার এমন ব্যবহারে রোদ আর নাবিলাকে কল দেয় না। প্রথম কয়েকদিন নাবিলা করতো, কিন্তু রোদ রিসিভ করতো না। তারপর একসময় নাবিলাও আর কল করে না। তখন রোদ নাবিলার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, তবে নাবিলা বাড়ির বাকি সদস্যের সাথে ঠিকই কথা বলে। হঠাৎ তিহান উচ্চস্বরে বলে উঠল, ইন্নানিল্লাহ, এখন তো 12টা বাজতে চলল। ভাবি তুমি যাবে এয়ারপোর্টে? এয়ারপোর্ট না, রাফিয়ার তুমি যাও। ইন্নানিল্লাহ, কেন ভাবি? নক্ষত্র আর আমি থাকি, তোমরা যাও। রোদের কথার বিপরীতে তিহান আর কথা বলল না। রাফিয়া তিহান এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেল। রোদ নক্ষত্রকে আলোর কাছে রেখে আবারও রুমে গেল শাড়ি পরার উদ্দেশ্যে। পাক্কা আধ ঘন্টা সময় নিয়ে রোদ শাড়ি ঠিক করে রাখলো। সিলেক্ট করা শাড়িটা বিছানায় রেখে রোদ রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। গিয়ে দেখলো চাঁদনি মোহাম্মদ চুলায় থাকা চিংড়ি ভুনা নেড়ে দিচ্ছে, আর সাথে শাহ মোহাম্মদ কথা বলছে। তাদের দৃষ্টি রোদের উপর পড়তে জিজ্ঞেস করলো, তুই এখানে কি করিস? বাকিরা কই? নক্ষত্র কই? আলোর কাছে নক্ষত্র। তিহান ভাইয়ার রাফি এয়ারপোর্টে গেল। তুই যাসনি? না। কি করছো তোমরা? রোদের প্রশ্নে চাঁদনি মোহাম্মদ উত্তর দিল, রাজসি। কত করে বললাম আমি রান্না করি? তুই নক্ষত্রকে সামলা। বাবা কোথায়? বাইরে গেছে। ও। রোদের কানে ভেসে আসলো নক্ষত্রের কান্নার আওয়াজ। রোদ জানে নক্ষত্রের ক্ষুধা লেগেছে এখন, তাই প্লেটে করে ভাত নিয়ে গেল। রোদের আজ অনুভূতিটা অন্যরকম। কত বছর পর দেখবে পূর্বকে। রোদের মনে হয়েছিল এক একটা দিন যেন কারো দেয়া অভিশাপ, কিন্তু নক্ষত্রের দিকে তাকালে সব কষ্ট ভুলে যেত।
রোদের ভাবতেই খুশি লাগছে পূর্ব আসলে তার ছোট্ট কুঁড়ে ঘরের অপূর্ণতা পূর্ণ হবে। আচ্ছা, পূর্বের রিয়াকশন কেমন হবে তাকে দেখে। রুমে থাকা কাঁচের আয়নার দিকে তাকে রোদ আর চোখে কাজল পরে নিল। ঠোঁটে শুধু হালকা লিপস্টিক দিল আর গায়ে পড়ল নীল কালো কাতান শাড়ি। সাজা সম্পূর্ণ হলে রোদ আয়নায় তাকিয়ে নিজেকে বলল, বাহ, পূর্বের শঙ্খপুষ্পী, তোকে দারুণ লাগছে। রোদ শঙ্খপুষ্পীর মানে জানে। কেরালায় নীলকণ্ঠ ফুলকে শঙ্খপুষ্পী বলে ডাকে। তার পূর্ব তাকে সেদিন নীল শাড়ি পরায় শঙ্খপুষ্পী নাম দেয়। রোদের কানে ভেসে আসলো গাড়ির হর্ন, হয়তো তারা এসে গেছে। রোদ দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে যেতে যেতে সিঁড়িতে দাঁড়িয়ে নিজেকে বলল, রোদ রিল্যাক্স, উত্তেজনা দেখাস না। রোদের আর সামনে এগোতে হলো না। পূর্বকে সাথে করে রাফিয়া আর তিহান ভিতরে প্রবেশ করলো। পূর্বকে দেখে রোদ থমকে গেল। ভিতরে চলতে থাকা স্পন্দনের গতি বেড়ে গেল। আগে থেকে পূর্বকে অনেকটা ভদ্র দেখাচ্ছে। গালে থাকা সুন্দরময় দাড়ি। রোদ যেন এক অন্য পূর্বের দেখা পেল। কিন্তু পূর্বের সেই ঘায়েল করা চাহনি এখনও একই রকম। রোদের চোখ জলে ভর্তি হয়ে এলো। ধীর পায়ে সে বাকি সিঁড়ি পার করল। পূর্ব এখন তার কাছে, তার সামনে, যাকে ধরা যাবে, ছোঁয়া নেওয়া যাবে, মন ভরে তাকিয়ে থাকা যাবে। রোদ শুধু চেয়ে আছে তার হরিচন্দনের দিকে। পূর্ব আলতো করে তার হাত রোদের গালে ছোঁয়ালো। অমনি রোদ পূর্বকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। পূর্ব রোদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রোদকে সে নিজের থেকে আর কোনোদিনও আলাদা করবে না, কোনো দিনও না। রাফিয়ার গলা ঝাঁকানো শুনে ওরা একে অপরকে ছেড়ে দিল। পূর্ব শীতল কণ্ঠে রোদকে জিজ্ঞেস করলো, নক্ষত্র কোথায়? শীতল কণ্ঠ, 3 বছর পর। পাক্কা 3 বছর পর এই কণ্ঠস্বর কাছ থেকে শোনে। রোদ আগের মতো চাহনিতেই তাকিয়ে রইল। তখন রাফিয়া বলল, ভাই পূর্ব, রোদ এখন অন্য জগতে আছে। রাফিয়ার কথায় রোদ বেশ বিরক্ত হলো। কথার মাঝখানে শুধু বিরক্ত করে। রোদ পূর্বের উদ্দেশ্যে বলল, নক্ষত্র ঘুমিয়েছে কিছুক্ষণ আগে। পুরো বাড়ির সবার সাথে হালকা কথা বলে নিজের রুমে চলে এলো। চৌকাঠে পা রেখে ভিতরে দৃষ্টি ফেলল। বিছানার চারপাশে কৃত্রিম পুতুলের মধ্যে প্রকৃত পুতুল ঘুমিয়ে আছে। পুতুলটা তার মেয়ে, নিজের মেয়ে। পূর্বের আফসোস হয় খুব। নক্ষত্রের জন্মের সময় সে রোদের পাশে ছিল না। পূর্ব রুমে হালকা পা টিপে টিপে ভিতরে ঢুকে নক্ষত্র থেকে কয়েক ফুট দূরত্বে গিয়ে বিছানায় বসল। ভিডিও কলে যখন সে তার মেয়েকে দেখত তখন ইচ্ছে হতো একটু শুয়ে দেখি। পূর্বের ইচ্ছে আজ পূরণ করে নিল। ঘুমন্ত নক্ষত্রের কপালে চুমু দিল। পূর্ব পিতৃত্ব অনুভব করছে। প্রত্যেকটা সম্পর্কের অনুভূতি হয় আলাদা। পূর্ব ফ্রেশে নিচে গিয়ে দেখে সবার দৃষ্টি দরজার দিকে। সবার দৃষ্টি অনুসরণ করে পূর্ব দরজার দিকে তাকিয়ে দেখল নাবিলা সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। মুখে গম্ভীর একটা ভাব। পূর্ব তাকে দেখে এগিয়ে এলো। নাবিলাকে উদ্দেশ্য করে বলল, কখন এলি? আন্টি আর মেঘ কই? আসছে, এখন এলাম, ভিতরে আয়। নাবিলা ভিতরে ঢুকতে তিহান তার কাছে বলল, ইন্নানিল্লা মোটি, তুই চিকনা হয়ে গেছিস? তিহানের কথা শুনে নাবিলা রেগে বলল, কবে মোটি ছিলাম আমি? তুই মোটা হয়েছিস। নাবিলা পূর্বের মা, রোদের মা, সবার সাথে কথা বলে নিল। রোদের সাথে কথা বলতে চাইলে রোদ মুখ ঘুরিয়ে নেয়। এতে নাবিলা অবাক হয় না। সে আগে থেকে জানতো এমন কিছু একটা হবে। নাবিলা 2 হাতে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সরি বোন, কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে পারেনি। নাবিলার কথা রোদ অভিমানী কণ্ঠে বলল, এখন কেন এসেছ? চলে যাও। বাংলাদেশে এসেছি 2 দিন আগে, মেঘের বিয়ে উপলক্ষে। মেঘের বিয়ে? হ্যাঁ, কেন তুমি জানো না? সবাই তো জানে। আমাকে কেউ বিন্দুমাত্র জানায়নি। রোদ সবার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। তখন পূর্ব বলে উঠল, আমি বলেছিলাম তোমাকে না বলতে। নাবিলা এসে সারপ্রাইজ দিবে তাই। রোদ কিছু বলার আগে বাড়ির ভিতর মেঘ আর নিনা হাসানের প্রবেশ করলো। রোদের সাথে মেঘের দেখা হয়েছিল নক্ষত্রের জন্মের পরে। নিনা হাসান তখন রোদকে দেখতে এসে তখন মেঘও সাথে করে এসেছিল। কিন্তু মেঘ রোদের সাথে কোনো রকম কথা বলেনি, আর রোদও তার কথা শুনে অপেক্ষা করেনি। নীলার মৃত্যুর কথা সবাই জানে, তাই নাবিলার আমেরিকা চলে যাওয়াতে সবাই ওর অবস্থা বুঝতে পারে। কিন্তু রোদের অভিমান ছিল, যা নাবিলাকে কাছে পেয়ে এখন আর বিরাজ করছে না। নিনা হাসান জানিয়ে দিলেন সামনে 30 তারিখ মেঘের বিয়ে। মেঘের বিয়ে শুনে রোদ খুব খুশি হয়েছে। এতদিন যে সামান্য অপরাধ বোধ ছিল তার নেই। কি দেখছো শঙ্খপুষ্পী? চাঁদ। কি দেখো চাঁদে? সুখ। কি সুখ? আমাদের চারপাশ কেমন দেখছে? শুধু অপেক্ষা। টানা 3 বছর পার করার পর আমাদের কপালে সুখ লিখনটা ভেসে উঠেছে।
সুখটাকে হারিয়ে যেতে দিলে বারবার লুকোচুরি খেলে। জানো তো, রোদ স্নিগ্ধভাবে পূর্বের দিকে তাকালো। চাঁদের আলোতে বারান্দা ঝলমলে হয়েছে। চাঁদের আলো পূর্বের সারা শরীরে পড়ছে। রোদের হিংসে হয় প্রকৃতির ওপর। তারা কত সুন্দর করে পূর্বের সারা শরীরে মিশে যেতে পারে, অথচ রোদ পারে না। এসব আবোল তাবোল চিন্তা ভাবনা করছিল রোদ। পূর্ব তার সামনে তুড়ি বাজিয়ে বলল, ভাবো কি, নাবিলা আপু কি আবার আমেরিকা চলে যাবে? ওর যাওয়ার ইচ্ছে ছিল। কেন? নিলয়ের স্মৃতি দিন দিন ওকে নিখুঁতভাবে কষ্ট দিচ্ছে। ও সেটা নিতে পারছে না। সবার আড়ালে কাঁদে। এখনও রুমে গিয়ে দেখো, কাঁদবে। একটা রাতও ভালো করে কাটেনি ওর। কিছু ভালোবাসা এমন কেন হয়? ভালোবাসায় সুখ, দুঃখ, অভিমান, রাগ সব আছে। সময়ের গতিতে ঘুরে ঘুরে সব দেখা দেয়। এক না এক সময় যে কোনো একটা স্থায়ী হয়। যেমন আমার তোমার সুখ, নাবিলার দুঃখ। আগের নাবিলা আপুকে মিস করি খুব। আন্টি নাবিলকে যেতে দিবে না। একবার মেঘের বিয়ে হোক, নাবিলার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, মেঘের বিয়ে কিভাবে ঠিক হলো আর তুমি সব জানতে? আমাকে আন্টি আর নাবিলা বলেছে মিহু নামের একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে। সম্পর্কে ওর ফুপির মেয়ে হয়। ও। রুম থেকে নক্ষত্রের কান্নার আওয়াজ ভেসে আসলো। পূর্ব তাড়াতাড়ি গিয়ে নক্ষত্রকে নিয়ে আসলো, কিন্তু নক্ষত্র হাত টেনে তার মায়ের কাছে চলে গেল। পূর্ব বিড়বিড় করে বলল, শুধু মাকে চেনস, আমাকে চেনস না? আমি তোর বাপ। পূর্বের কথা শুনে রোদ দাঁত কেলিয়ে হেসে দিল। নক্ষত্র তার মেয়ের হাসি দেখে নিজে হেসে উঠল। তখন পূর্ব অবাক হয়ে বলল, মা হাসলে বাচ্চাও হাসে। পূর্ব কি শুরু করেছ? ঘুমোতে দাও তো। রোদ তার মেয়েকে কাঁধে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করল। রোদের চেহারায় এখন মা স্বভাবের ভাব। এরকম ভাবটা রোদকে খুব বেশি মানিয়েছে। রোদ এক ধ্যানে পূর্বের দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে থাকতে দেখে রোদ বলল, কি দেখছো? তোমাকে শঙ্খপুষ্পী? আজ নতুন দেখছো নাকি আমাকে? হুম। পূর্ব ঘোর লাগা কণ্ঠে কথাটি বলে রোদের চুল বেঁধে রাখা রাবারটা খুলে দিল। সাথে সাথে রোদের ঢেউ খেলানো চুল ছড়িয়ে পড়ল সারা পিঠময়। রোদ কিছু একটা বলতে গেলে পূর্ব তার ঠোঁট জোড়া আঙ্গুল দিয়ে কপালে চুমু দিল। তাদের মেয়ে নক্ষত্র তখনও রোদের কাঁধে ঘুমিয়েছিল। কি সুন্দর দৃশ্য! চাঁদের গম্ভীর আলো ছড়িয়ে পড়েছিল তাদের বন্ধনের ওপর। আজ তারা খুশি, পূর্বরোদ খুশি। সমাপ্ত।